আজকে আমি স্টার্ট করব কতগুলো প্রিলিমিনারি দিয়ে। এই জিনিসগুলা সবার জানা থাকা উচিত, কারণ এখন ফিজিক্সের বেশ কিছু জায়গা আছে যেখানে যথেষ্ট স্ট্রং ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের দরকার হয়, আর সেই ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা অনেক পিওর ম্যাথসের মতনই হয়ে যায়। তো এই বেসিক ডেফিনিশনগুলো আমাদের জানা থাকা উচিত, বাট আনফরচুনেটলি আমাদের ফিজিক্স কারিকুলামে কখনোই এই জিনিসটাকে অত বেশি স্ট্রেস দেওয়া হয় না। আর দেখা যায় যে আমাদের দেশে যদি ফিজিক্সের কোনো স্টুডেন্ট সে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে হয়তো কিছু ম্যাথসের কোর্স নেয়, বাট এতদিন পর্যন্ত সেটা তার মনে থাকার কথা না, ওই কোর্সের যে ডেফিনেশন গুলো ছিল সেগুলো। সো প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাপিং বা ম্যাপ। এটা আমাদের পরিচিত টপিক অনেকের কাছেই, কিন্তু একটু ডিফারেন্ট একটা নামে পরিচিত, সেটা হলো ফাংশন। ম্যাপিংটা বলা যায় ফাংশন এর আরেকটু জেনারেলাইজড একটা রূপ, অ্যান্ড এই টার্মিনোলজিটা অ্যাকচুয়ালি খুব বেশি ফিজিক্স লিটারেচারে ইউজ হয় না, সেই জন্য হয়তো আমাদের এটা জানা থাকে না। আমি ফার্স্ট আইডিয়াটাতে যাই, আইডিয়াটা কি, এন্ড দেন আমি এই অফিসিয়াল ডেফিনেশন ম্যাথমেটিশিয়ান যেভাবে লিখবে সেভাবে আমি ডেফিনেশনটাও দিব। সো মনে করি যে দুইটা সেট, একটা হলো এম আর আরেকটা সেট এন। এম সেটের উপাদান হচ্ছে এ, বি, সি, আর এন সেটের উপাদান হচ্ছে এক্স, ওয়াই, জেড। তাহলে এম থেকে এন এ একটা ম্যাপ এফ, এটাকে আমরা এভাবে লিখি, এফ ইজ আ ম্যাপ ফ্রম এম টু এন। এর অর্থ হলো আমরা এম এর উপাদানগুলোর সাথে এন এর উপাদানকে অ্যাসোসিয়েট করব। So we associate elements of M with elements of N. এই অ্যাসোসিয়েশনের আর কোনো ফার্দার মিনিং ব্যাখ্যা করাটা খুব কঠিন। এই অ্যাসোসিয়েশন মানে ইটস জাস্ট আ রিলেশন, আর এর বেশি কিছু না। এটার ফার্দার আর কোনো ব্যাখ্যা করা যাচ্ছে না, এটা ইটস লাইক এ প্রিমিটিভ টার্ম। সো মনে করি এম আর এন এই সেটের মধ্যে অ্যাসোসিয়েশনটা এইভাবে আছে, এ হচ্ছে এক্স এর সাথে সম্পর্কিত, আর বি এন্ড সি হচ্ছে ওয়াই এর সাথে সম্পর্কিত, জেড এর সাথে কেউ সম্পর্কিত না। এই জিনিসটাকে আমরা এভাবে প্রকাশ করি, এ ইজ ম্যাপড টু এক্স। এই জিনিসটাকে পড়া হয় এভাবে, এ ইজ ম্যাপড টু এক্স, দেন বি হলো ওয়াই এর সাথে সম্পর্কিত, আবার সিও হলো ওয়াই এর সাথে সম্পর্কিত। এই জায়গায় বেশ কিছু টার্মিনোলজি আছে, আমি টার্মিনোলজি গুলো একটা একটা করে আসি। যেমন এক্স কে বলা হয় এ এর ইমেজ, সো এক্স ইজ দ্য ইমেজ অফ এ। কিসের আন্ডারে? ফাংশন বা ম্যাপ এফ এর আন্ডারে, আন্ডার এফ। ভিন্ন কোনো ম্যাপিং হলে তখন ইমেজ ভিন্ন ভিন্ন হতে পারে। আবার এক্স যেমন এ এর ইমেজ, এক্স হইল এ এর ইমেজ, তেমনি এ হইল এক্স এর প্রি ইমেজ। সো এখানে আরেকটা টার্ম আছে, এ ইজ দ্য প্রি ইমেজ অফ এ। আমি এই টার্মগুলা পরে আরো ব্যাখ্যায় আসবনি। আমরা এভাবেও বলতে পারি, এটাই আরো বহুল প্রচলিত, আমরা সবাই এটা রেকগনাইজ করব, x is a function, x is the function of a by x is equals to f of a, then
y is equals to f of b and also y is equals to f of c। এই নোটেশনটা আমরা সবাই রেকগনাইজ করব। তাহলে এবার আমি অফিশিয়াল ডেফিনিশনে আসি, তাহলে ফুল কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই জিনিসগুলোকে আমি অফিশিয়াল ডেফিনিশন বলছি। অফিশিয়ালের অর্থ হইলো আর কি ম্যাথমেটিশিয়ানরা যেভাবে খুব টাইট এবং রিগোরাস ওয়েতে ডেফিনিশনগুলো দেয়, অর্থাৎ ম্যাথমেটিশিয়ানদের ডেফিনিশন হচ্ছে সর্বোচ্চ লেভেলের লজিক্যাল। এখানে কোনো লজিক্যাল ফাঁকফোকর থাকবে না, এক বিন্দু ফাঁকফোকরও থাকবে না, কমপ্লিটলি লজিক্যাল। এন্ড তারা যে প্রুফগুলো করে, প্রুফের স্টেপগুলো হয় পুরোপুরি লজিকের আন্ডারে। সো ম্যাথের ডেফিনিশন হচ্ছে a map is a relation, a map। আচ্ছা, আমি এখানে যেহেতু একটা ম্যাপ নিয়েছি, আমি সেই রকম একটা ম্যাপের ডেফিনিশন দিই। a map f from m to n is a relation। রিলেশন বলতে m আর n সেটের উপাদানগুলো রিলেশন, such that for each element, element গুলোর একটা জেনারেল নাম দিই, লেটস সে আলফা, belonging to m, there exists exactly one। এটা খুবই গুরুত্বপূর্ণ, exactly one element y which belongs to n। তাহলে আমরা যখন m আর n এর মধ্যে সম্পর্কিত করব, তখন আমাদের দেখতে হবে যেন m এর সবগুলো এলিমেন্ট ওর মধ্যে অন্তর্ভুক্ত হয়, and n এর কোনো এলিমেন্ট m এর কোনো এলিমেন্ট যেন n এর দুইটা এলিমেন্টের সাথে সম্পর্কিত না হয়। এটা আমি ছবি এঁকে উদাহরণ দেই। লেটস সে m এটা একটা সেট, n একটা সেট, এন্ড আমি একটা ফাংশন এদের মধ্যে ডিফাইন করলাম। ফাংশনটার নাম লেটস সে f। m থেকে n একটা ফাংশন, m এর মধ্যে আছে abc, এর মধ্যে 1 2 3। প্রথমে একটা যে ডিফাইন করলাম এই জিনিসটা, যেখানে a থেকে 1 এবং 2 দুইটাই a এর সাথে সম্পর্কিত, আর b এর সাথে লেটস সে 3 সম্পর্কিত। এটা কোনো ফাংশন বা এটা কোনো ম্যাপ না। সো দিস ইজ নট এ ম্যাপ, কারণ এখানে m এর প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হয় নাই। প্রথম কথা, এখানে কিন্তু আমি আগেই বলেছি যে ফর ইচ এলিমেন্ট অফ m, এখানে কিন্তু m এর সব এলিমেন্ট ইউজ হয় নাই, যে c এলিমেন্টটা ইউজ হয় নাই এই রিলেশনের মধ্যে। আবার প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই যে সম্পর্ক করব, এই সম্পর্কে n এর এক্স্যাক্টলি একটা এলিমেন্ট থাকতে হবে, দুইটা থাকা যাবে না। কিন্তু এখানে দেখতেছি a এর সাথে m এর দুইটা এলিমেন্ট 1 আর 2 কে রিলেট করে ফেলা হয়েছে, তার মানে এটা ম্যাপ না। সো এর আগে আমরা যেটা দেখেছি এটা কিন্তু ম্যাপ, কারণ এখানে m এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে m এর প্রত্যেকটা এলিমেন্ট এখানে ইনভলভড, a b c m এর তিনটা এলিমেন্টই ইনভলভড, আবার প্রত্যেকটা এলিমেন্টের সাথে জাস্ট একটা n এর একটা এলিমেন্ট ইনভলভড। m এর দুইটা এলিমেন্ট b আর c এর সাথে n এর y সম্পর্কিত, দ্যাটস ফাইন। যেটা হইতে পারবে না সেটা হচ্ছে m এর একজন n এর দুইজনকে রিলেট করতে পারবে না, বাট m এর দুইজন n এর একজন কে রিলেট করতে পারবে। সো এই জিনিসটা, এটা একটা ম্যাপ। আমার মনে হয় যে আমাদের দেশে 9-10 এর সিলেবাসে যখন সেট থিওরি পড়ানো হয় তখন এই জিনিসগুলো থাকে, ইন্টারমিডিয়েটেও থাকার কথা। সো এটা এত বেশি রিপিট আমি করছি না, বাট ছোট ছোট টার্মগুলো আমি রিপিট করি। যেমন একটা টার্ম হলো, আমরা যখন একটা ম্যাপ লিখি like f from a
টু বি, এই এ সেটটাকে আমরা বলি ডোমেইন, ডোমেইন সেট বা জাস্ট ডোমেইন, আর বি কে আমরা বলি কো ডোমেইন বা টার্গেট সেট বা জাস্ট কোডোমেইন ও টার্গেট। সেট কথাটা বারবার বলে দেওয়া লাগে না, বিকজ ম্যাপ ইজ বিটুইন সেটস, ওটা আমরা সবসময় জানি। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইমেজ সেট জিনিসটা কি। আমি আগেই বলেছিলাম যে এ এর উপাদান থেকে যখন বি এর উপাদানে যায়, যেমন এখানে আমি ধরেছি এ এর একটা উপাদান, যে কোনো একটা উপাদান হচ্ছে স্মল এ, আর বি এর একটা উপাদান হচ্ছে স্মল বি, লেটস সে, যারা সম্পর্কিত, অর্থাৎ এ ইজ ম্যাপড টু বি, অর অন্যভাবে লিখলে আমরা বলতে পারি বি ইজ ইকুয়ালস টু এফ অফ এ। এই যে ম্যাপের ভিতরে বি এর যে এলিমেন্ট গুলো আছে এদেরকে বলা হচ্ছে ইমেজ। ওকে, সো আমাদের আগের উদাহরণটাতে, শুরুতে যে উদাহরণটা দিলাম, এখানে ইমেজ হচ্ছে এক্স আর ওয়াই, জেড কিন্তু কারো ইমেজ না, জেড ইজ নট অ্যান ইমেজ অফ এনিবডি। এক্স আর ওয়াই ইমেজ, এক্স হচ্ছে এ এর ইমেজ, ওয়াই হইল বি আর সি দুজনেরই ইমেজ। তাহলে ইমেজ সেট জিনিসটা কি? ইমেজ সেট হচ্ছে কোডোমেইনের যে সাবসেটটা রিলেশনের মধ্যে অংশগ্রহণ করতেছে বা ম্যাপিং যে রিলেশনগুলো আছে তার মধ্যে অংশগ্রহণ করতেছে। যেমন এখানে ইমেজ সেট হচ্ছে এক্স আর ওয়াই কে নিয়ে যে সেটটা সেটা। ওকে, ফুল এন হচ্ছে কোডোমেইন, কোডোমেইন, আর the set containing just x and y এটা হচ্ছে ইমেজ সেট। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমরা এখন ইমেজ সেটেরও ম্যাথমেটিশিয়ানরা কিভাবে ডেফিনিশনটা লিখে সেটা আমি দেখাই। যে let's say image of the set A under the map G, এই G ম্যাপের আন্ডারে A সেটের ইমেজের জন্য আমি G টা নিচে লিখলাম। ওকে, সরি, আমি এখানে মনে হয় ম্যাপ G দেইনি, ম্যাপ দিয়েছি F, সো আমার এখানে লিখতে হবে F। ওকে, সরি। Now image of A under F, F ম্যাপের আওতায় A এর ইমেজ is a set of X which belongs to B such that X is equals to F of A for some A belonging to A, capital A. আচ্ছা, এটার মিনিংটা আই গেস ক্লিয়ার, বাট আমি তারপরেও ক্লিয়ার করি। এই যে ম্যাথমেটিশিয়ানদের বিভিন্ন জিনিস লেখার একটা আলাদা স্টাইল আছে, which is the most logical style. আমরা ফিজিসিস্ট হিসেবে এত লজিক্যালি রিগোরাস ওয়েতে কিছুই লিখি না, বাট এই স্টাইলটা আমাদের জানা দরকার, এই ল্যাঙ্গুয়েজটা কিছু কিছু ক্ষেত্রে জানা দরকার। সো এখানে আমি ইমেজের যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম সেই ডেসক্রিপশনটাই কিন্তু এখানে চলে আসছে। ইমেজ কিসের সেট? ইমেজ হচ্ছে বি এর কতগুলো উপাদানের সেট, বাট বি এর যে কোনো উপাদানের সেট না। এখানে আমার শর্ত দেওয়া হচ্ছে যে এই উপাদানটা কিরকম উপাদান হবে। এই উপাদানটা এমন উপাদান হবে যেটা এ এর কোনো একটা এলিমেন্ট, ক্যাপিটাল এ হচ্ছে সেট, ডোমেইন সেট, ডোমেইন সেটের কোনো একটা এলিমেন্টের ফাংশন, দ্যাট মিন্স কোনো একটা এলিমেন্ট ম্যাপ করে এমন সব এক্স বা বি এর এমন সব উপাদানের সেট হলো ইমেজ। এখানে ফর সাম একটা কথা লিখেছি, ফর সাম এ বিলংিং টু এ, তার মানে হচ্ছে বি এর একটা এলিমেন্ট নিব, নিয়ে দেখবো এটা এ এর কারো না কারো ইমেজ কিনা, যে কারো ইমেজ হইলেও হবে। মাঝে মাঝে এমন হতে পারে যে এ এর দুইজনের বা তিনজনেরও ইমেজ হচ্ছে বি এর একটা এলিমেন্টই, দ্যাটস কমপ্লিটলি ফাইন। হোয়াট আই নিড যে অ্যাটলিস্ট একজনের, তাহলে আমি তাকে ইমেজের ভিতর অন্তর্ভুক্ত করব। ওকে, সো এটা আরেকটা এক্সাম্পল দেই যাতে
জিনিসটা খুব ভালোভাবে মনে থাকে। এটা হচ্ছে একটা সেট 1 2 3, এটা আরেকটা সেট 4 5 6 7, এটা হচ্ছে সেট এ, এটা সেট বি, তাদের মধ্যে রিলেশন, সরি তাদের মধ্যে ম্যাপ। ম্যাপ হচ্ছে এক প্রকার রিলেশন আর কি, এটা স্পেশাল টাইপ অফ রিলেশন। সো ম্যাপটা হচ্ছে এফ, এফ এর আন্ডারে 1 এন্ড 4 রিলেটেড, তার মানে 4 is f of 1, 5 is f of 2, 6 is f of 3, বা আমি এভাবেও লিখতে পারি 1 is mapped to 4, 2 is mapped to 5, 3 is mapped to 6। যেভাবেই লিখি এখানে ক্লিয়ার হলো আমার ইমেজ সেট, image of a under the function f is, এইবার আমি কি করব, প্রথমে 4 একটা উপাদান নিলাম, এটা b এর একটা উপাদান x belonging to b, তাহলে আমি 4 নিলাম, নিয়ে এবার চেক করে দেখি ক্রাইটেরিয়া সাপোর্ট করে কিনা। 4 কি কারো ফাংশন? হ্যাঁ, 4 হচ্ছে 1 এর ফাংশন, 1 হলো a এর সদস্য। সো 4 একটা ইমেজ 4 এখানে আসবে, একইভাবে 5 ও আসবে, 6 ও আসবে, কিন্তু 7 আসবে না, কারণ 7 কে কেউ ম্যাপ করে নাই। সো এই যে কথাটা এখানে আমি লিখলাম, এই কথাটা 7 এর জন্য মিথ্যা। 7 is not f of a for any a belonging to capital A। এই কারণে a এর ইমেজ হচ্ছে 4 5 and 6, এই সাবসেটটা, আর b ইন টোটাল যে b সেটা হচ্ছে কোডোমেইন। আশা করি আমি যে স্লো আগাচ্ছি দেখে খুব বোর্ড হবে না। I just want to make sure that we are on the same page and we understand these very simple definitions which are absolutely necessary। মানে পিওর ম্যাথসের যে কোনো কিছু পড়ার জন্য এই ডেফিনিশন গুলো absolutely necessary। and যেহেতু আমরা এখন টপোলজিক্যাল স্পেস শিখছি, পরে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রিও শিখবো, those things are like they involve little bit of pure maths, and for that the knowledge of all this is very essential। ওকে, আচ্ছা, প্রি ইমেজের কথাটা আরেকবার বলি। প্রি ইমেজ এবার একটু আহ, ভালোভাবে বলি। ইমেজ থাকলে প্রি ইমেজ কথাটা শুরু থেকে আমাদেরকে বোঝাই যাচ্ছে জিনিসটা কি। 4 হচ্ছে 1 এর ইমেজ, 4 is the image of 1, আর 1 হইল প্রি ইমেজ of 4। তার মানে ডোমেইনের যে উপাদানটা থেকে আমার ইমেজ গুলো আমরা পাচ্ছি, সেই উপাদানটাকে ওই ইমেজের প্রি ইমেজ বলবো। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 is equals to pre im, which is like pre image এর সংক্ষিপ্ত রূপ, under the function f of the element 4। তেমনি 2 is the pre-image under the function f of the element 5, and 3 is the pre-image of 6। তার মানে প্রি ইমেজ গুলো কিন্তু ডোমেইনের সদস্য, আর ইমেজ গুলো হচ্ছে কোডোমেইনের সদস্য। এন্ড এটা হচ্ছে জাস্ট সম্পর্কের এপারে কে আছে ওই পারে কে আছে, সম্পর্কের এই পারে যে আছে দ্যাট মিন্স ডান দিকে যে আছে সে হচ্ছে ইমেজ, সম্পর্কের বাম দিকে যে সে হচ্ছে প্রি ইমেজ। এন্ড এইটা পসিবল, একটা উপাদানের একাধিক প্রি ইমেজ থাকা পসিবল। সো আমাদের শুরুতে যে যেই এক্সাম্পলটা ছিল, সেই এক্সাম্পলে y এর প্রি ইমেজ কিন্তু দুইটা। সো এখানে আমরা বলতে পারি যে প্রি ইমেজ আন্ডার
এই ফাংশনটার নামও আমরা হচ্ছে f দিয়েছিলাম আই গেস, ইয়েস। সো প্রিইমেজ আন্ডার f অফ y, এটা হচ্ছে দুইটা উপাদান, কাজে আমি এটা সেট আকারে লিখি b and c, এই দুইজন হচ্ছে y এর প্রিইমেজ। ওকে, তো একটু আগে যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে প্রিইমেজ কিন্তু সবসময় একটা এলিমেন্ট না, প্রিইমেজ কোনো কোনো সময় একটা সেটও হইতে পারে, কারণ একাধিক ডোমেনের একাধিক উপাদানের ফাংশন কিন্তু রেঞ্জের বা ডোমেনের জাস্ট একটা উপাদান হইতে পারে। ওকে, সো প্রিইমেজ সেট এর ডেফিনিশনটা আমি দেই, এটার জন্য আমি নতুন একটা সেট ডিফাইন করি, লেটস সে G, which is a set from, let's say, S to T. S সেটটা হলো 1 2 3 4, এটা হচ্ছে S সেট, আর T সেটটা হলো ক্যাপিটাল A B C D E, and the map G সেটা defined in this way: 1 এর সাথে A related, 2 এর সাথেও A related, 3 এর সাথে related B, 4 এর সাথে related E। এখন প্রিইমেজ সেটের জন্য লেটস সে আমি একটা কোডোমেনের একটা সেট নিলাম, সাবসেট, মনে করি কোডোমেনের একটা সাবসেট V, it is a subset of T, okay, and V is, let's say, A, B। এখন A এর প্রিইমেজ হচ্ছে 1 2, B এর প্রিইমেজ হচ্ছে 3, তাহলে V যে সেটটা, এই সেটটার প্রিইমেজ সেট কি হবে? প্রিইমেজ আন্ডার G অফ দ্য সেট V। এর আগে আমরা বলেছিলাম উপাদানের প্রিইমেজ, এবার আমরা একটা সেটেরও প্রিইমেজ, মানে কোডোমেনের কোনো সাবসেটেরও প্রিইমেজ বের করতে পারবো। তাহলে প্রিইমেজ of the subset V under the map G is basically 1 2 and 3। আইডিয়াটা ক্লিয়ার? এবার অফিশিয়াল ডেফিনিশনে যাই। ডেফিনিশন: pre-image under G of the set V, এটা অ্যাকচুয়ালি এই ডেফিনিশনটা যে কোনো ম্যাপিং এর ক্ষেত্রে, যে কোনো সেটের ক্ষেত্রে, যে কোনো সাবসেটের ক্ষেত্রে হবে। আমি যদিও V ইউজ করছি, G ইউজ করছি, তার মানে এটা না যে এটা জাস্ট এই ম্যাপিংটার জন্য স্পেসিফিক, এটা সব রকম ম্যাপিং এর ক্ষেত্রে এই ডেফিনিশনটা কাজ করে। দ্যাটস হোয়াট দ্য পারপাস অফ এ জেনারেল ডেফিনিশন ইজ, টু বি অ্যাপ্লিকেবল in a lot of cases. So এখানে ডেফিনিশনটা কি? Preimage of V under G is the set of all elements X of S. S এর এলিমেন্ট হচ্ছে X, is the set of all X which belongs to S, শর্ত কি? such that G of X belongs to V, subset V, not T। ওকে, তার মানে S এর এমন সব উপাদান নেব যাদেরকে ম্যাপ করলে আমি V এর ভিতরে পাই। এই সব উপাদানের যে সেট, সেটাই হচ্ছে V এর প্রিইমেজ সেট। তাহলে এই ডেফিনিশনটা দিয়ে যদি আমি আগাই, সেই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং কোশ্চেন করা যায়। মনে করি একটা সেট U হচ্ছে T এর সাবসেট একটা, যেখানে U এর উপাদান হলো A, B আর C। এখন প্রশ্ন হচ্ছে pre-image of U is what?
এর মধ্যে a এর কিন্তু প্রি ইমেজ আমরা জানি 1 2, b এরও প্রি ইমেজ হচ্ছে 3, c এর কি কোনো প্রি ইমেজ আছে? c এর কোনো প্রি ইমেজ নাই, c এই ম্যাপিং এর মধ্যে নাই। সেক্ষেত্রে প্রি ইমেজ সেট অ্যাকচুয়ালি কি হবে? জাস্ট a আর b এর যে প্রি ইমেজ সেট, a আর b এর প্রি ইমেজ গুলো নিয়ে সেটাই এই টোটাল u সেটটারও প্রি ইমেজ। ওকে, সো প্রি ইমেজ অফ দ্য সেট u ইজ জাস্ট 1 2 3 এর সেট। যদিও এর মধ্যে c এর কোনো প্রি ইমেজ নাই, বাট আমি যখন একটা সেটের অন্তর্ভুক্ত করলাম একটা সাবসেটের u, সেই ক্ষেত্রে এই সাবসেটটার প্রি ইমেজ সাবসেট হলো এটাই 1 2 3। c এর যে কোনো প্রি ইমেজ নাই এই জিনিসটা এখানে মুখ্য বিষয় না। আবার ডেফিনিশন স্যাটিসফাই করলেই এই জিনিসটা হবে, এন্ড ডেফিনিশন স্যাটিসফাই তো করছে, কারণ 1 হচ্ছে s এর এলিমেন্ট এবং 1 এর ম্যাপ হচ্ছে u এর ভিতরে আছে, 1 কে যদি আমি ম্যাপ করি u এর ভিতরে পাবো। 2 ও হচ্ছে s এর এলিমেন্ট, 2 কে যদি আমি ম্যাপ করি তাহলে g অফ 2 হলো a। আবার 3 হচ্ছে s এর এলিমেন্ট, 3 কে যদি আমি ম্যাপ করি তাহলে পাই g অফ 3 is equals to b। তার মানে 1 2 3 তাদের প্রত্যেকেরই আমি তাদের প্রত্যেককে ম্যাপ করে u সেটের ভিতরে পাচ্ছি। দ্যাট মিন্স u সেটের প্রি ইমেজ সেট হচ্ছে 1 2 3। So this is how the definition works. Okay, এবার আমরা একটা ছোট্ট উদাহরণ দেই, and এটা ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপ। আইডেন্টিটি ম্যাপ, ধরি একটা সেট m, m এর উপর আইডেন্টিটি ম্যাপ হচ্ছে, আমরা সংক্ষেপে লিখবো আইডি সাব m। এই ম্যাপটা হলো m এর উপাদানকে m এর ভিতরেই ম্যাপ করে, m থেকে m এ একটা ম্যাপ, সেখানে m এর যে কোনো একটা উপাদান যদি আমি নেই, m এর একটা উপাদান হলো x, সেটা ম্যাপ হয়ে কোথায় যাবে? ওই x এই যাবে। তার মানে here x is a function of x, ঠিক আছে, x is idm of x। ছবি আকারে এই জিনিসটা দেখতে এরকম, লেটস সে এটা m, এর ভিতরে আছে 1 2 3, এইটাও m, এখানে আছে 1 2 3, এবং 1 goes to 1, 2 goes to 2, 3 goes to 3। ওকে, এটা হচ্ছে আমার আইডেন্টিটি অন m, এই ম্যাপটা। আরো ডেফিনিশন, আজকে মনে হয় অনেক ডেফিনিশনই করব। এটা হলো এই ডেফিনিশনগুলোর সাথে আমরা পরিচিত, আমাদের সিলেবাসে এগুলো আগে ছিল, হাই স্কুল পর্যায়ে অ্যাটলিস্ট ছিলই, বাট তাও আমি রিপিট করি। আরেকটা জিনিস হচ্ছে ওইখানে আমরা যে টার্মগুলো শিখেছি এইখানে আমরা যে টার্ম লিখবো সেই টার্মগুলো দেখতে একটু অন্যরকম লাগবে। যেমন আমরা আগে যেটাকে বলতাম 1 1 ম্যাপিং, 1 2 1 ফাংশন বা 1 to 1 ম্যাপ, ওই জিনিসটাকে আমরা এখানে বলবো অ্যাকচুয়ালি ইনজেক্টিভ ম্যাপ। ওকে, এই টার্মটাই কিন্তু ম্যাথমেটিক্যাল লিটারেচারে মেবি বেশি ইউজ হয়। ইনজেক্টিভ ম্যাপটা কি? লেটস সে একটা ম্যাপ নিলাম f from a to b, this will be injective f for all element for all a1 and a2 in a এর যে কোনো দুইটা উপাদান নিলাম a1 and a2, then what happens such that phi of a1 is equals to phi of a2। যদি এমন হয়, সরি phi বলছি, এটা হবে f, f of a1 is equals to f of a2। ঠিক আছে, আমি a এর দুইটা এলিমেন্ট নিলাম, এরপর আমি
তাদের ম্যাপ করে আমি বি তে গিয়ে দেখলাম তারা সমান কিনা। যদি তারা সমান হয় তাহলে অবশ্যই এটা হইতে হবে যে a1 আর a2 অ্যাকচুয়ালি সেম জিনিস। ওকে, তাহলে এটা আমি আগে আইডিয়াটা দেখাই কিভাবে আসে। অ্যাকচুয়ালি আমি কি চাচ্ছি, একটা ওয়ান টু ওয়ান ম্যাপিং আমি কি চাচ্ছি এন্ড কি চাচ্ছি না। ওয়ান টু ওয়ান ম্যাপিং এ আমি যেটা চাচ্ছি সেটা হলো এইরকম কোনো সিচুয়েশন যেন না হয় ডোমেইনের দুইটা উপাদান কোডোমেইনের একটা উপাদানের সাথে ম্যাপড। এই জিনিসটা আমি চাচ্ছি না, দিস ক্যান নট হ্যাপেন। ডোমেইনের একটা উপাদান কোডোমেইনের ভিন্ন ভিন্ন উপাদানের সাথেই ম্যাপড হইতে হবে। এই যে জিনিসটা, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান ম্যাপ। আমি লাল কালি দিয়ে ওয়ান টু ওয়ান না কোনটা সেটা দেখায় দেই। কিরকম হইলে, যদি এরকম হয়তো যে y is mapped to 1, তাহলে এটা 1 to 1 হতো না। ওকে, তাহলে কোন ঘটনাটা এটা 1 to 1 হবে না? যদি b এর একটা উপাদান নেই এবং সেটার প্রি ইমেজ দুইটা ভিন্ন ভিন্ন হয়। তার মানে শুরু করলাম কি দিয়ে, এখানে a এর দুইটা উপাদান, ক্যাপিটাল এর দুইটা বল a1 and a2। এই কনটেক্সটে সেটা হচ্ছে লেটস সে x আর y। ওকে, so f of x is 1, f of y is also equals to 1, and then আমি দেখলাম যে f of x is equals to f of y। তাহলে আমার কি পাওয়ার কথা, x is equals to y পাওয়ার কথা যদি এটা 1 to 1 হইতো। বাট কি পেলাম যে না, এখানে x আর y সেম না, they are different। তার মানে এই ক্ষেত্রে এই ম্যাপটা 1 to 1 না, বা এটা ইনজেক্টিভ ম্যাপ না। ওকে, এবার আরেকটা ডেফিনিশন, এটাকে আমরা বলবো সারজেক্টিভ ম্যাপ। এটা আমরা আগে করেছি, এটাকে আমরা আগে বলতাম অন টু ম্যাপ বা অন টু ফাংশন বলতাম অ্যাকচুয়ালি, তখন আমরা ফাংশনের সাথে পরিচিত ছিলাম। সারজেক্টিভ ম্যাপ হচ্ছে যেখানে কোডোমেইন সেট আর ইমেজ সেট সেম হয়। ওকে, বাই দ্য ওয়ে, ইমেজকে আমরা আগে বলতাম হচ্ছে রেঞ্জ। এটা একই কথা, ইমেজ সেট আর রেঞ্জ সেট একই কথা। সো আমি এখানে অ্যাড করে দেই, যখন ডেফিনিশন গুলো দিয়েছি এটাকে আমরা এটাও বলি যে রেঞ্জ অফ এফ, রেঞ্জ অফ দ্য ফাংশন এফ, এভাবেও বলা যায়। ওকে, তাহলে সারজেক্টিভ ম্যাপে range of f is the same as codomain of f। তাহলে যদি f যদি a থেকে b তে একটা ফাংশন হয় and b হচ্ছে কোডোমেইন, এই b পুরো সেটটাই যদি রেঞ্জ অফ f হয়, বা পুরো সেটটা যদি ইমেজ অফ a under f হয়, তাহলে এটাকে আমরা বলবো একটা সারজেক্টিভ ম্যাপ। তোমার সারজেক্টিভ ম্যাপগুলোতে যেটা হইতে হবে, আচ্ছা বারবার আমি উদাহরণ না দিয়ে আগের উদাহরণই দেখাই। এই ম্যাপটা সারজেক্টিভ না, কারণ এই ম্যাপে কোডোমেইন আর এই রেঞ্জ সেট সেম না। এখানে কোডোমেইন হচ্ছে, এখানে রেঞ্জ সেট হচ্ছে জাস্ট রেঞ্জ অফ f is just the set of 1 and 3। ওকে, বাট কোডোমেইন তো 1 2 3 4, তার মানে এইটা সারজেক্টিভ ম্যাপ না। এটাকে সারজেক্টিভ করতে হলে কিরকম করতে হবে, লেটস সে এরকম একটা রিলেশন যদি হয়, এরকম, এন্ড লেটস সে 4 টা নাই, এটা কিন্তু এখন একটা সারজেক্টিভ ম্যাপ, কারণ এখানে কোডোমেইনের প্রত্যেকটা উপাদান আমার ম্যাপের ভিতরে চলে এসেছে। বাইজেক্টিভ ম্যাপ কি?
যা একই সাথে ইনজেক্টিভ এন্ড সারজেক্টিভ বোথ। সো ইনজেক্টিভ এন্ড সারজেক্টিভ। এর আগের উদাহরণে এটা হচ্ছে এখন এখানে এখানে যেটা দেখালাম এটা একটা বাইজেক্টিভ ম্যাপ, কারণ এটা একই সাথে ইনজেক্টিভ 1 1। এখানে এমন কোনো ঘটনা নাই যে দুইজন ডোমেইনের দুইটা উপাদান কোডোমেইনের একটা উপাদানের সাথে ম্যাপ। আবার এটা একই সাথে সাবজেক্টিভ, কারণ কোডোমেইনের সবগুলো উপাদানই কিন্তু ইমেজ হিসেবে রয়েছে, কারণ আকারে ইমেজ হিসেবে। তো এটা একটা বাইজেক্টিভ ম্যাপ। বাইজেক্টিভ ওকে। এইবার আমি কিছু খুবই ভেগ কথা বলবো। আমি জানি না এই ভেগ কথাটা এখন বললে এটা কতটা ক্লিয়ার হবে, বাট একজন ভিউয়ার আমাকে এই জিনিসটার ব্যাখ্যা দিতে বলেছে, তো আমি ব্যাখ্যাটা দেওয়ার ট্রাই করি। বাট আশা করি এখন যদি ভেগ থাকেও আস্তে 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 জিনিসটা ক্লিয়ার হবে যখন আমরা আইডিয়াগুলোকে অ্যাকশনে দেখব। এটা হলো স্ট্রাকচার দেওয়া, ম্যাথমেটিক্সে স্ট্রাকচার দেওয়া এই জিনিসটার মানে কি? হোয়াট ডাজ ইট মিন টু গিভ স্ট্রাকচার? স্ট্রাকচার দেওয়া বলতে ম্যাথমেটিক্সে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো সেটের উপরে আমি নতুন নতুন কিছু অপারেশন যোগ করব বা নতুন নতুন কিছু প্রপার্টি যোগ করব। একটা সেট কিন্তু খুব বেয়ার মিনিমাম একটা জিনিস, জাস্ট এ কালেকশন অফ অবজেক্টস। এ বাদে সেখানে আর কিচ্ছু নাই। আমি একটা স্ট্রাকচার দিতে পারি, বা এক্সট্রা স্ট্রাকচার যখন দিব তখন ওই জিনিসটা জাস্ট নিয়ারলি একটা সেট থাকবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, লেটস সে ম্যাথমেটিক্সে আমরা সবাই খুবই পরিচিত একটা জিনিসের সাথে, সেটা হচ্ছে ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসে কি থাকে? ভেক্টর স্পেসে শুরুতেই কিন্তু একটা সেট থাকে। ভেক্টর স্পেস ইজ আ সেট। এই সেটটা লেটস সে আমি একটা ভেক্টর স্পেস হিসেবে একটা সেট নিলাম এস, বা আমাদের খুব পরিচিত নোটেশন ইউজ করি একটা সেট নিলাম ক্যাপিটাল ভি। তার মধ্যে লেটস সে অনেক উপাদান v1 ডট 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 মানে অসংখ্য, আমি সেটা মানে গুণে লেখে কোনোভাবে কিছু করতে পারবো না, বাট ইটস এ সেট এট ফার্স্ট। এক্সট্রা স্ট্রাকচার কি ভেক্টর স্পেসের ক্ষেত্রে? অ্যাডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন। অর্থাৎ আমি ভেক্টর স্পেসের উপাদানগুলোকে যোগ করতে পারি। v1 প্লাস v2 লেটস সে সেটা হলো একটা উপাদান v, যেটা ভেক্টর স্পেসের ভিতরেই আছে। আবার স্কেলার মাল্টিপ্লিকেশন লেটস সে 2 ইনটু v1, এটাও v এর ভিতরেই আছে। এই যে আমি কাজটা করতেছি, অর্থাৎ দুইটা ভেক্টরকে আমি যোগ করতে পারি, আবার একটা ভেক্টরের সাথে স্কেলার দিয়ে গুণ করতে পারি, করে অন্য ভেক্টর পাই, দুইটা ভেক্টর যোগ করে একটা ভেক্টর পাই, দ্যাট মিন্স v এর অংশ, v এর আরেকটা উপাদান পাই। একটা ভেক্টরকে স্কেলার মাল্টিপ্লাই করেও আমি v এর আরেকটা উপাদান পাই। বাট এই যে আমার অ্যাবিলিটি, দুইটা উপাদান ভেক্টর স্পেসের যে কোনো দুইটা উপাদানকে আমি যোগ করতে পারি, ভেক্টর স্পেসের যে কোনো একটা উপাদানকে নিয়ে আমি যে কোনো একটা কমপ্লেক্স বা রিয়েল নাম্বার দিয়ে যে মাল্টিপ্লাই করতে পারি, এইগুলো হচ্ছে আমার এক্সট্রা স্ট্রাকচার। ভেক্টর স্পেস তার সেট হিসেবে এই স্ট্রাকচারগুলো তার ছিল না। যখনই আমি এই স্ট্রাকচারগুলো দিলাম তখন তার নাম হইল ভেক্টর স্পেস। তার মানে সে জাস্ট একটা সেট না, সে সেট, তার আরো কিছু বৈশিষ্ট্য আছে, তার উপাদানগুলোকে নিয়ে আমি আরো কিছু কাজ করতে পারি এক্সট্রা। এটি হচ্ছে একটা স্ট্রাকচার দেওয়া। এন্ড ভেক্টর স্পেসে এই স্ট্রাকচারটা কি? অ্যাডিশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, সেইটা
কম বেশি আটটা আটটা প্রপার্টি মেনে চলতে হয়। তার মানে এই স্ট্রাকচারটা কিন্তু খুবই মানে ডিটেইলড একটা স্ট্রাকচার। অ্যাডিশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, এই জিনিসটা জাস্ট অ্যাড করা, জাস্ট মাল্টিপ্লাই করা না, সেই অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের আটটা প্রপার্টি আছে। এই আটটা প্রপার্টি মেনে চলবে এরকম অ্যাডিশন আমার ডিফাইন করতে হবে, এরকম স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন করতে হবে, এরপরই আমি তাকে ভেক্টর স্পেস বলতে পারবো। তেমনি আরেকটা উদাহরণ দেই, লেটস সে রিয়েল নাম্বার। এগুলোকে আমরা ম্যাথমেটিক্সে বলি হচ্ছে ফিল্ড। Real number, the set of real numbers is a field. Okay, R is a field. Actually real number system just field না, এটা একটা ordered field যার হচ্ছে একটা কি বলা হয় সেটাকে least upper bound axiom আছে, etc etc, but at some level আমরা real number কে just একটা field বলতে পারি। হ্যাঁ, so real number R, the set of real number is a field. এন্ড ফিল্ড হওয়ার জন্য একই কথা, আর যে রিয়েল নাম্বার শুধুমাত্র সেট না, আর জিনিসটা শুধুমাত্র কয়েকটা রিয়েল নাম্বারের সেট না, কয়েকটা তো না, অসংখ্য, সেটার কোনো সীমা পরিসীমা নাই, বাট আর ইজ নট জাস্ট দিস। এদের মাঝে অ্যাডিশন আছে এন্ড মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আমি আর এর উপাদানগুলোকে নিয়ে যোগ করতে পারবো। লেটস সে a প্লাস b ইজ ইকুয়ালস টু c, c ও একটা রিয়েল নাম্বার হবে, মাল্টিপ্লাই করতে পারি। a b is equals to let's say d, ওটাও একটা রিয়েল নাম্বার। এন্ড এই অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনটাও যে কোনো রকম অ্যাডিশন মাল্টিপ্লিকেশন না, তাদেরও বেশ কতগুলো প্রপার্টি ফলো করতে হবে। they should also follow some properties, and তাহলে আমরা তাকে ফিল্ড বলতে পারবো। আর রিয়েল নাম্বারের সেটটা একটা ফিল্ড, বিকজ রিয়েল নাম্বার, আমরা যে রিয়েল নাম্বারটা করে আসছি বাচ্চাকালে, আমাদের আম্মুরা যেটা শিখাইছে, যোগ করা, গুণ করা, ইত্যাদি ইত্যাদি, এই যোগ গুণ, এটা হচ্ছে এক্সট্রা স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কিছু প্রপার্টি, ফিল্ড হওয়ার জন্য যে প্রপার্টিগুলো লাগে সেগুলোকে ফলো করে। ওকে, যেমন ফিল্ড হওয়ার জন্য প্রপার্টিগুলোর মধ্যে একটা হচ্ছে কমিউটেটিভিটি, a plus b has to be the same as b plus a, তারপর অ্যাসোসিয়েটিভিটি, a plus b plus c, ডিপেন্ড করবে না আমি কোন দুইটাকে আগে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে, এটাকে বলে অ্যাসোসিয়েটিভিটি, এটসেট্রা, এরকম অ্যাসোসিয়েটিভ, দেন কমিউটেটিভ, a plus b অথবা ইজ দ্য সেম অ্যাজ b plus a, অর্ডার ম্যাটার করে না, ইত্যাদি ইত্যাদি। এরকম প্রপার্টি ফলো করা এক্সট্রা অপারেশন আছে রিয়েল নাম্বারের যে উপাদানগুলো তার মধ্যে। কাজে রিয়েল নাম্বারকে আর এটা এটা ইটস নট জাস্ট দিস, এর মধ্যে আরো অনেক কিছু আছে। এই জন্য আমি এটাকে একটা ফিল্ড বলতে পারি। তো এই যে এক্সট্রা যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সট্রা স্ট্রাকচার। ওকে, আর বলতে তো আমরা জাস্ট একটা সেটই বুঝি, বাট এটা ফিল্ড বিকজ এটার উপর আমি সেটের উপাদান বাদেও আরো অনেক স্ট্রাকচার দিচ্ছি, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, তারা আবার বিভিন্ন প্রপার্টি ফলো করে, এটসেট্রা এটসেট্রা। এখন কথা হচ্ছে, মানে আমাকে ভিউয়ার যেটা জিজ্ঞাসা করেছিলেন যে স্ট্রাকচার দেওয়া মানে কি। রিয়েল নাম্বারের ক্ষেত্রে তো আসলে আমরা স্ট্রাকচার দিচ্ছি না, রিয়েল নাম্বার সিস্টেমটা আমরা জন্ম থেকে শুনছি সবার কাছে, বাপ দাদাদের মুখ থেকে, মানে ওই সিস্টেমটা সামহাউ এক্সিস্ট করে, এন্ড আমরা ফিল্ড বলে একটা জিনিস আছে, সেই জিনিসটার সাথে মিলাই দেখেছি রিয়েল নাম্বারও একটা ফিল্ড। ওকে, স্ট্রাকচার দেওয়া জিনিসটা হয়তো বা এভাবে বলা যায় যে আমার কাছে একটা সেট আছে, আমি সেটের উপাদানগুলোর ভিতরে আমি নতুন করে কিছু অপারেশন আমি ডিফাইন করে দিলাম বাই হ্যান্ড, তাহলে এইটাকে বলা হবে এক্সট্রা স্ট্রাকচার দেওয়া। ওকে, বাট অ্যাকচুয়ালি এই টার্মগুলো কিছুটা মিসলিডিং, কারণ আলটিমেটলি আমরা যখন ফিজিক্স করি তখন আমরা কোনো কিছুকে ডেসক্রাইব করি, আমরা ফিজিক্স করার সময় বিল্ড করি না। স্পেস টাইম যখন আমরা বলি স্পেস টাইম ইজ আ 4 ডিমেনশনাল ম্যানিফোল্ড, তার মানে এই না যে আমরা 4 ডিমেনশনাল একটা ম্যানিফোল্ড তৈরি করলাম, স্পেস টাইম ইজ অলরেডি দেয়ার। ওকে, কাজে এটা আসলে
বলা উচিত না যে 4 dimensional manifold means a set of points যেটার উপর আমি অনেক স্ট্রাকচার স্ট্রাকচার দিলাম। স্ট্রাকচারটা আমি দিচ্ছি না, স্ট্রাকচার অলরেডি আছে, আমি জাস্ট ডিফাইন করতেছি যে একটা সেট অফ পয়েন্টস যদি অমুক তমুক মেনে চলে, ওই অমুক তমুকটা হচ্ছে এক্সট্রা স্ট্রাকচার, তাহলে তার নাম হবে, তাহলে ওই সেট অফ পয়েন্টস কে আমি তমুক বলবো। যেমন একটা সেট, তাদের যদি একটা তাদের সাবসেটের একটা কালেকশন যদি থাকে, এটা হচ্ছে ওই সেটের উপর একটা এক্সট্রা স্ট্রাকচার। এই এক্সট্রা স্ট্রাকচার থাকলে আমরা সেটাকে বলবো টপোলজিক্যাল স্পেস, যেটা আমরা প্রথম দুইটা ভিডিওতে দেখাইছি। টপোলজিক্যাল স্পেসও কিন্তু জাস্ট একটা সেট না। ওকে, যখন আমরা বলি টি আর তার উপরে একটা টপোলজি ও, টপোলজিক্যাল স্পেস, এটা কিন্তু টিটা ছিল জাস্ট একটা সেট, বাট আমরা স্ট্রাকচার কি দিলাম, স্ট্রাকচার হচ্ছে আমি টি এর যে উপাদানগুলো এদেরকে আমি গ্রুপে গ্রুপে ভাগ করছি। ওকে, সাবসেটে 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 ভাগ করে কয়েকটা সাবসেটের কালেকশন নিয়ে আমি ও বানাইছি। এইটা হচ্ছে টি এর উপরে এক্সট্রা স্ট্রাকচার। এটা জাস্ট টি এর এলিমেন্ট না, আরো এক্সট্রা কিছু এক্সট্রা বিট, এক্সট্রা বিট যেটা, সেটা হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস। আর এরপরে আমরা টপোলজিক্যাল স্পেসেরও আরো অনেক কিছু কারিগরি করব। টপোলজিক্যাল স্পেসের যে উপাদানগুলো, ওদেরকে আমরা আরো কিছু শর্ত দিব, এই হইতে হবে সেই হইতে হবে, এন্ড দ্যাট উইল বি আ ম্যানিফোল্ড এটসেট্রা এটসেট্রা। সো তার মানে ওটা হচ্ছে টপোলজিক্যাল স্পেসের উপরও আরো স্ট্রাকচার দেওয়া, মিন্স টপোলজিক্যাল স্পেসের যেই যেই জিনিস থাকে তার উপরে আরো এক্সট্রা কিছু দেওয়া। আই এম প্রিটি শিওর আমি যা বললাম এতক্ষণ ইট ওয়াজ প্রিটি মাচ জিবারিশ। লেকচারের প্রথম স্টেপটাও যাদের কাছে জানা আছে, শুরুতে যেগুলো বললাম ম্যাপিং এন্ড ব্লা ব্লা ব্লা, এগুলো হয়তো বা অনেকের কাছে জানা আছে। সো ফার ইটস ভেরি বোরিং ফর আ লট অফ পিপল আই গেস। সো আমি যেটা করবো, আমি কমেন্ট সেকশনে লিখে দিব বোরিং পার্ট অ্যাভয়েড করার জন্য কত মিনিট, কত মিনিটে আসতে হবে, কোথা থেকে আমরা নতুন কিছু জিনিস পাওয়া শুরু করব। আই গেস এখনো আমার সেট থিওরি সবকিছু বলা শেষ হয়নি, সো এখনো আমি বলবো না যে বোরিং পার্ট অলরেডি শেষ। বাট স্ট্রাকচারের কথা যেহেতু বললাম, সেহেতু এবার আরেকটা জিনিস আমি আনি, সেটা হচ্ছে স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ। আচ্ছা না, স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপের কথাটা আমি সেট থিওরির শেষে এসে বলি, বিকজ বোরিং পার্ট হওয়ার জন্য যারা যারা মিস করবে, তারা এই ইম্পর্টেন্ট জিনিসটা যেন মিস না করে। আমি আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপস। কম্পোজিশন অফ ম্যাপস তার মানে একাধিক ম্যাপকে আমরা একসাথে জুড়ে দিতে পারি, দিয়ে একটা ম্যাপ তৈরি করতে পারি। এটা ছবি দিলে খুব ইজিলি ক্লিয়ার হয়। মনে করি একটা ম্যাপ আছে এফ, এম থেকে এন এ, আর আরেকটা ম্যাপ আছে জি, ওটা এন থেকে পি তে। তো জি ম্যাপের ডোমেইন হচ্ছে এন, এফ ম্যাপের ডোমেইন হচ্ছে এম। এম হলো এ বি সি ডি ই, আর এন হলো যেটা এফ ম্যাপের কোডোমেইন, জি ম্যাপের ডোমেইন, সেটা হচ্ছে 1 2 3 4 5, and P is small x y z w v। তাহলে এবার ম্যাপগুলো আমি এঁকে ফেলি। এম থেকে এন এ যে ম্যাপটা, অর্থাৎ এফ ম্যাপ, এটা হচ্ছে A is connected to 1, B is connected to 1, C with 2, D with 4, and অবশ্যই ই কিন্তু ইনভলভ থাকতেই হবে, তাছাড়া এফ ম্যাপ হবে না। সো ই কেও ইনভলভ থাকতেই হবে। Let's say E is connected to 3. সেকেন্ড যে ম্যাপটা, সেটা হলো 1 is connected to x, এটা হচ্ছে ম্যাপ G, 2 is connected to z,
3 to W, 4 to V, 5 to Y। এবার আমি একটা এফ আর জি এই দুইটা ম্যাপ থেকে একসাথে একটা ম্যাপ পেতে পারি, সেটাকে আমি লিখবো হচ্ছে জি একটা ছোট্ট সার্কেল এফ, এটা গফ না, এটা হচ্ছে জি সার্কেল এফ। এটাকে আমরা উচ্চারণ করি এভাবে, জি আফটার এফ। So G after F is a map from M to P। তাহলে প্রথমে একটা ম্যাপ ছিল F যেটা M থেকে N এ, G ছিল N থেকে P তে, আর G after F হবে M থেকে P তে একটা ম্যাপ। এই ম্যাপটা কি রকম ম্যাপ হইতে পারে আমরা কিন্তু দেখলে এমনিতে বুঝতে পারি যে আচ্ছা কিভাবে যুক্ত। একটা একটা করে উপাদান দেখি। G after F of A, সেটা কি হবে, এর থেকে 1 কানেক্টেড আবার 1 এর সাথে x কানেক্টেড, তাহলে g after f of a is x, g after f of b is equals to x again, and এটা allowed কারণ m হচ্ছে g after f এর ডোমেইন, এন্ড ডোমেইনের দুইটা উপাদান কোডোমেইনের একটা উপাদানের সাথে কানেক্টেড হওয়া allowed। g after f of c is z, g after f of d is v, and g after f of e is w। তাহলে এখানে g after f is actually, let's say g after f of যে কোনো একটা উপাদান দেখি, এটা let's say প্রথম উপাদানটা, so g after f of a, এটা actually g of f of a, তার মানে f of a হচ্ছে আমাকে কোথায় নিয়ে যায়, m থেকে n এ, এন্ড সেই জিনিসটার n এর যে উপাদান সেটাকে আমি যখন আবার g দিয়ে বাইর করে তার ইমেজটাকে, তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে g after f। so g after f of a হচ্ছে g of f of a, এন্ড এই জিনিসটা আমি ভেরিফাই করে প্রত্যেকটার ক্ষেত্রে দেখতে পারি যে ওকে g of f of a is equals to f of a কি, a এর f হচ্ছে 1, তাহলে g of 1, 1 এর g কি x। এই জিনিসটা বেসিক্যালি এটা it's almost like a definition of composition of map। তেমনি g after f of b হচ্ছে g of f of b, তাহলে f of b জিনিসটা কি, f এর আন্ডারে b আসে হচ্ছে 1 এ, so g of 1, and g of 1 কি, 1 থেকে g এর আন্ডারে আমি কোথায় যাই, x এ। তেমনি আমি যদি এখানে করি g of f of c, তাহলে c g এর আন্ডারে কোথায় ম্যাপ হয়, 2 তে, g of 2, 2 কোথায় ম্যাপ হয়, z এ, so it is z। এইভাবে করে তাহলে এটা হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপস এর মেইন আইডিয়া। এখন এই আইডিয়াটি ক্লিয়ার করার জন্য আমি কিছু উদাহরণ দেই বা কিছু প্রপার্টি বলি। একটা পার্টিনেন্ট প্রপার্টি হলো কম্পোজিশন অফ ম্যাপ হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তাহলে এটা আমি একটা স্লোগান লিখে রাখি ব্লু কালারে বা রেড কালারে, composition of maps is associative। associative হওয়া মানে কি, কোন দুইটা
যে কোনো একটা অপারেশন অ্যাসোসিয়েটিভ হওয়া মানে আমি যদি তিনজনের মাঝে কোনো অপারেশন করি তার কোন দুইটা আগে নিলাম এইটা ম্যাটার করে না। তো সাপোজ আমার একটা ম্যাপ হচ্ছে এফ এ থেকে বি তে, দেন জি হচ্ছে একটা ম্যাপ বি থেকে সি তে, এন্ড এইচ হচ্ছে একটা ম্যাপ সি থেকে ডি তে। এখন এইচ আফটার জি আফটার এফ, আচ্ছা কেন আমি এটাকে জি আফটার এফ বলতেছি, এটার কারণটা কি? কারণ জি আফটার এফ অফ এ মানেই কিন্তু এটা আগে এফ করলাম, এরপরে আমি এফ দিয়ে প্রথমে ম্যাপ করলাম, করার পর যে উপাদানটা পেলাম সেটাকে আমি ম্যাপ করলাম জি দিয়ে, মানে জি আফটার এফ। এই জন্য এটাকে আমি জি আফটার এফ বলি। এবং এইখান থেকে ক্লিয়ার যে কখনো জি আফটার এফ থাকলে আগে কোনটা প্রয়োগ হবে? আগে এফ প্রয়োগ হবে, দেন এফ দিয়ে ম্যাপ করে যাকে পাবো সেটাকে আবার ম্যাপ করব জি দিয়ে। ওকে, তাহলে এইচ আফটার জি আফটার এফ এটা কিরকম ম্যাপ হবে? এই ম্যাপটা হবে এ থেকে ডি পর্যন্ত। ওকে, এ এর কোনো উপাদান যদি স্মল এ হয়ে থাকে সেটা ম্যাপড হয়ে কোথায় যাবে? এটা ম্যাপড হয়ে যাবে হচ্ছে এইচ আফটার, আমি যদি ওই জিনিসটা আবার লিখি যে জি আফটার এফ অফ এ ইজ ইকুয়ালস টু জি অফ এফ অফ এ, ওভাবে করে লিখলে এখানে এটাকে আমি একটা ম্যাপ ধরি, তাহলে এইচ আফটার সামথিং ইজ এইচ অফ দ্যাট সামথিং অফ এ। ঠিক আছে, এ তাইলে ক্যাপিটাল এ এর একটা উপাদান এবং এইটা ম্যাপ হয়ে এখানে আসলো, and this is equals to, এবার আমি ভিতরে এটাকে ভাঙি, তাহলে h আর g after f of a মানে হচ্ছে g of f of a। তাহলে h after g after f, এখানে g after f কে আমি একসাথে একটা ম্যাপ হিসেবে কল্পনা করেছি আর h কে আলাদা করে নিলাম, এখানে ফাইনাল রেজাল্ট হচ্ছে h of g of f of a। এবার আমি h after g এটাকে একটা ম্যাপ নিয়ে that thing after f এভাবে লিখলাম। ওকে, তার মানে এখানে আমি শুরুতে হচ্ছে g after f কে একটা ম্যাপ নিয়েছিলাম, এখানে হচ্ছে h after g কে আমি একটা ম্যাপ ধরবো। এনিওয়েজ এটাও হবে a থেকে d তে এবং এখানেও a এর কোনো উপাদান a, এটা ম্যাপ হবে হলো h after g of f of a, but h after g of something, g after f of something is g of f of a, so h after g of something is h of g of that something which is f of a। তাহলে দুইখানেই আমি সেম রেজাল্ট পাইলাম, তার মানে কম্পোজিশন অফ ম্যাপ gives me the same thing in both cases, তার মানে তারা সেম জিনিস। আমি কোন দুইটা কম্পোজিশনকে আগে নিলাম ডাজন্ট ম্যাটার। এজন্য আমি বলতেছি যে কম্পোজিশন অফ ম্যাপ ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভিটি মানেই আগে কোন দুইজনকে নিয়েছি দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, ইনভার্স ম্যাপ কি জিনিস? ইনভার্স ম্যাপ এর পূর্ব শর্ত কি? ইনভার্স ম্যাপ কি এটা আমরা খুব ইজিলি আইডিয়া করতে পারি, মানে নাম শুনেই বোঝা যাচ্ছে যে ম্যাপ যদি হয় a থেকে b তে, 1 2 3 a b c, ম্যাপ যদি হয় a থেকে b তে তাহলে ইনভার্স ম্যাপ f ইনভার্স এটা হচ্ছে একটা ম্যাপ এবং সে আসবে b থেকে a তে and everything will be the same except আমরা এখন ডোমেইন হিসেবে
তো বি সেটটা চলে আসলো। ওকে, এন্ড ইমেজ হিসেবে যাচ্ছে 1 2 3 তারা। এই যে পরের ম্যাপটা, এটাই হচ্ছে ইনভার্স ম্যাপ। আইডিয়াটা ক্লিয়ার, বাট কিছু পূর্ব শর্ত লাগবে ইনভার্স ম্যাপ হওয়ার জন্য। ইনভার্স ম্যাপ হওয়ার জন্য শুরুতে যে ম্যাপটা পাচ্ছি এফ, ইট মাস্ট বি বাইজেক্টিভ। তার মানে সারজেক্টিভ এন্ড ইনজেক্টিভ দুইটাই হইতে হবে। না হলে কি হবে? ধরা যাক এটা একটা ম্যাপ, এফ একটা ম্যাপ, কিন্তু এটা সারজেক্টিভ না, এক্সট্রা একটা উপাদান আছে ডি। ওকে, কোডোমেইন বি এর এক্সট্রা একটা উপাদান হচ্ছে ডি। আমি যখন উল্টা করে দেব, তখন এই যে একটা এক্সট্রা উপাদান থেকে গেল, এই উপাদানটা ম্যাপের মধ্যে নাই, ম্যাপের ডোমেইনে নাই। বাট ম্যাপ হওয়ার জন্য ডোমেইনের সব উপাদান অবশ্যই ইনক্লুড হইতে হবে। কোডোমেইনের সবার ইনক্লুড হওয়া লাগে না, বাট ডোমেইনের সবাই। কাজেই কোনো একটা ম্যাপ যদি সারজেক্টিভ না হয়, তার ইনভার্স ম্যাপে এক্সট্রা একটা উপাদান তো ডোমেইনের থেকে গেল, তার মানে ইনভার্স ম্যাপটা আদতে কোনো ম্যাপই না। ওকে, মানে ইনভার্স ম্যাপ হওয়া তো দূরের কথা, ইটস নট এ ম্যাপ অ্যাট অল। আর ধরা যাক এটা সারজেক্টিভ বা এটা ইনজেক্টিভ নাই, যে এটা কিন্তু সারজেক্টিভ এখন যে ম্যাপটা আঁকলাম, কারণ বি এর প্রত্যেকটা উপাদানই ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু এটা ইনজেক্টিভ না, কারণ 1 আর 2 ডোমেইনের এই দুইজন উপাদান রেঞ্জের একটা উপাদান এ তে ম্যাপড হয়েছে, সো এটা ইনজেক্টিভ না। এখন এটাকে যদি আমি উল্টা করে দেই, ইনভার্স ম্যাপ নিতে চাই বি থেকে এ তে, তাহলে পরিস্থিতিটা আরো ভয়াবহ হবে। কারণ তখন বি এর একটা উপাদান থাকবে এ এর দুইটা উপাদানের সাথে সম্পর্কযুক্ত, বাট কোনো ম্যাপের ডোমেইনের একটা উপাদান রেঞ্জের দুইটা উপাদানের সাথে সংযুক্ত থাকতে পারে না, কারণ তাহলে ওইটাও কোনো ম্যাপই হবে না। সো ইন শর্ট, যদি আমরা ইনভার্স ম্যাপ চাই, তাহলে অবশ্যই যেই ম্যাপে ইনভার্স ম্যাপ চাচ্ছি তাকে বাইজেক্টিভ হইতে হবে। বাইজেক্টিভ না হলে ইনভার্স ম্যাপের কোনো পসিবিলিটি নাই। আমরা সাধারণত যেসব আলোচনা করব, ম্যাপগুলো সাধারণত বাইজেক্টিভ থাকবে, দ্যাটস ওয়াই আমরা ইনভার্স নিয়ে আলোচনা করব। বারবার আমাদের ভেরিফাই করে দেখতে হবে না যে এটা বাইজেক্টিভ কিনা। ওকে, তো আমরা আইডেন্টিটি ম্যাপের কথা বলে ফেললাম, ইনভার্স ম্যাপের কথা বলে ফেললাম। এবার একটা সুন্দর ডায়াগ্রাম আঁকি এবং আইডেন্টিটি ম্যাপ আর ইনভার্স ম্যাপের একটা মজার তথ্য দেই। ধরি এ একটা সেট, বি একটা সেট, এ থেকে বি তে একটা ম্যাপ, বাইজেক্টিভ ম্যাপ, সেই ম্যাপটা হচ্ছে এফ। বি থেকে এ তে একটা বাইজেক্টিভ ম্যাপ, ওটা হলো এফ ইনভার্স। আর এ থেকে এ এর মধ্যে একটা ম্যাপ দিলাম আমরা, সেটা হচ্ছে আইডেন্টিটি অন এ। তার মানে এ এর একটা উপাদান নিব, ওই উপাদানেই ম্যাপ করব। বি থেকে বি এ আমরা আইডেন্টিটি অন বি এই ম্যাপটা নিলাম। এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে f after f inverse is the same as identity map on b. f after f inverse, এই যে আমি যখন এরকম ডায়াগ্রাম গুলো আঁকবো, এই ডায়াগ্রাম গুলোর ক্ষেত্রে f after f inverse, এখানে আগে কোনটা আসবে? f inverse, মানে ডান দিক থেকে স্টার্ট হবে। why? because f after f inverse, তাহলে আগে হয়েছে কোনটা? f inverse। তাহলে f inverse এটার আন্ডারে আমি b থেকে, আমি একটু ভিন্ন কালি নেই, b থেকে আমি গেলাম a তে, f inverse, দেন কি হলো f, আবার গেলাম f দিয়ে b তে। এই যে b থেকে a তে যে আবার b তেই আসলাম, এই জিনিসটা b থেকে b তে সরাসরি সব উপাদানকে নিজের সাথে নিচে ম্যাপ করা, ইটস দ্য সেম থিং। এই জন্য f after f inverse হচ্ছে the identity map on b। and এইটা, এই যে উপরে যে ডেফিনিশন, সরি উপরে যে এক্সাম্পলটা দিলাম, ওটা থেকে ইজিলি বোঝা যাবে। আমরা যদি f ইনভার্স করি,
ওকে, এ থেকে স্টার্ট ফ্রম এ থেকে আমি এফ ইনভার্স করে ম্যাপ করলাম হচ্ছে 1 এ। আবার 1 থেকে আমি এখানে আমি এফ ইনভার্স এর আন্ডারে এখানে ম্যাপ করলাম। আবার 1 থেকে আমি কি করব, এফ এর আন্ডারে ম্যাপ করব, এন্ড ম্যাপ করে পেলাম এ। তাহলে আলটিমেটলি আমি এ থেকে এ সেম উপাদান পেলাম, এন্ড ইট উইল বি দ্য সেম ফর বি এন্ড সি, সবার জন্যই। তার মানে আসলে কি, এফ আফটার এফ ইনভার্স হচ্ছে আইডেন্টিটি অন বি। এখানে আগে হচ্ছে এফ, তার মানে এফ কোথা থেকে যাবে, এফ হচ্ছে আমাকে এ থেকে, আচ্ছা আগে মুছে নেই আমাদের আগের লেখাগুলো। ওকে, এফ ইনভার্স আফটার এফ, তো এখানে শুরুতে আসবে হচ্ছে এফ, এন্ড এফ হচ্ছে আমাকে এ থেকে বি তে নিবে, এন্ড দেন এফ ইনভার্স হচ্ছে আমাকে বি থেকে আবার এ তে নিবে। অর্থাৎ এ থেকে বি তে যায় আবার বি থেকে এ তেই আসা, এটা অ্যাকচুয়ালি এ থেকে এ তে আসা যে আইডেন্টিটি ম্যাপটা ওটার মতন। এজন্য এফ ইনভার্স আফটার এফ হচ্ছে আইডেন্টিটি অন এ। ওকে, আশা করি সেট থিওরি মোটামুটি কভার্ড, এক্সেপ্ট একটা জিনিস আমার বলতে হবে, সেটা হচ্ছে ফাইনাইট ইনফাইনাইট সেট এন্ড কার্ডিনালিটি। এই জিনিসগুলো আমরা এর আগে হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল ইনফিনিটির কথা কিন্তু আমরা এনেছিলাম যখন সেকেন্ড কাউন্টেবিলিটির ডেফিনিশন দিচ্ছিলাম। এখানে একটু ব্যাখ্যা করি। ইনফিনিট সেটের ডেফিনিশন কি? তাহলে ইনফিনিট সেট কি, এই জিনিসটা আমাদের যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আমরা ইউজুয়ালি যে অ্যান্সারটা দিই সেটা হচ্ছে যে একটা সেট, ইউজুয়াল অ্যান্সার হচ্ছে এরকম, সেট দ্যাট has an infinite number of elements। আমাদের পারপোজে এই কথাটা খাটে, কারণ আমরা এত রিগুরাসলি ডিফাইন করতেও চাই না যে ইনফিনিট নাম্বার জিনিসটা অ্যাকচুয়ালি কি। কিন্তু এগেইন ম্যাথমেটিশিয়ানদের ক্ষেত্রে এই সংজ্ঞাটা কার্যকর না, কারণ তাদের ক্ষেত্রে আসলে ইনফিনিট নাম্বার জিনিসটা কি সেটাই ডিফাইন করতে হবে। ওকে, সো তারা যেভাবে এটাকে ডিফাইন করবে সেটা হচ্ছে, সো ডেফিনিশন, a set has an infinite number of elements আচ্ছা সেটের নাম দিই, সেটের নাম দিই হচ্ছে B। A set B has an infinite number of elements if it has a bijective map to a proper subset of B। উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। স্ট্রেট ফরওয়ার্ডলি একটা ইনফিনিট সেট আমরা নেই, লেটস সে একটা স্ট্রেট ফরওয়ার্ডলি একটা ইনফিনিট সেট হচ্ছে the set of natural numbers n। এটা আমরা সবাই মানে উইদাউট এনি ডেফিনিশন আমাদের প্রিকনসেপ্ট নোশনস থেকে আমরা খুব ইজিলি জানি যে এটা একটা ইনফিনিট সেট। বাট এটাকে রিগোরাসলি ডিফাইন করার জন্য আমার দেখতে হবে যে এই সেটটা ডেফিনিশনটা ফলো করে কিনা। এখন n এর আমি একটা সাবসেট নিব যেটা প্রপার সাবসেট হবে, সেই প্রপার সাবসেটটা
let's take, যেমন আমি যদি শুধু জোড় সংখ্যাগুলো নেই তাহলে কিন্তু একটা প্রপার সাবসেট হবে। সো let's take a set E যার ভিতরে শুধুমাত্র জোড় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার গুলো আছে। 1 2 3 4 সরি 2 3 4 6 8 ডট ডট ডট। এখন এটা তো লিস্ট তো আর আমি করতে পারবো না, কারণ n সেটটা আমার অলরেডি ডিফাইন। ওকে, কিন্তু ই সেটটা আমি এখন ডিফাইন করতেছি। এখন ডিফাইন করার সময় যদি আমি এভাবে লিস্ট করতে থাকি 2 4 6 8, তাহলে আসলে লিস্টের শেষ পর্যন্ত কি থাকবে এই জিনিসটা পুরো লিস্ট না লিখলে আমি বুঝতে পারবো না। বাট এখানে ইনফিনিট নাম্বার অফ এলিমেন্টস তো লেখা সম্ভব না, কাজে আমাকে এখানে ডেফিনিশনটা ই এর ডেফিনিশন একটু অন্যভাবে দিতে হবে, অর্থাৎ ওই যে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিতে হবে যেন লিস্টের সবাই অটোমেটিক্যালি জেনারেটেড হয়ে যায়। সো ই ইজ a set of x belonging to n, তার মানে ই এর উপাদানগুলা n থেকে নিচ্ছি আমি, such that x is even। এটা হলো প্রপার ডেফিনিশন। এট দিস পয়েন্ট অনেকের কাছে মনে হতে পারে যে নিউমেরিক্যালি যখন আমি লিস্ট করতেছি তার সাথে পরে যে প্রপার ডেফিনিশন দিছি এটা তেমন কোনো পার্থক্য নাই। অ্যাকচুয়ালি ইয়েস, আমাদের ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আসলে তেমন কোনো পার্থক্য আসলেই নাই, আমরা যেভাবে চিন্তা করে অভ্যস্ত। বাট ম্যাথমেটিশিয়ানদের ক্ষেত্রে এই জায়গাগুলো একটু কেয়ারফুলি লিখতে হয়, কারণ এখানে লজিক্যাল বেশ কিছু ব্যাপার স্যাপার সবসময় থাকে। যাই হোক, আমি এই জায়গাটা নিয়ে আর কথা না বাড়াই। সো এটা একটা সাবসেট নিলাম। ওকে, এখন আমি একটা ম্যাপ করব। ম্যাপটা হবে এরকম, ন্যাচারাল নাম্বার গুলো যদি থাকে আর ইভেন নাম্বার গুলো যদি আমি লিখি তাহলে এইরকম একটা ম্যাপ আমি করতে চাচ্ছি। অর্থাৎ এটা যদি হয় n, আমি ম্যাপ করব হচ্ছে 2 টাইমস n এর সাথে। এই যে ম্যাপটা যেখানে n will be mapped, n is mapped to 2n, n হলো একটা ন্যাচারাল নাম্বার এই যে belongs to the set of natural numbers, আর twice n এটা belongs to the set e, the set of even natural numbers। এই এটা কিন্তু কোনো অফিশিয়াল নাম না, আমি জাস্ট একটা নাম দিয়েছি আর কি। তাহলে এই যে ম্যাপ, এই ম্যাপটা একটা 1 to 1 ম্যাপ, মানে এই ম্যাপটা ইনজেক্টিভ। আমি n এর প্রতিটা এলিমেন্টের সাথে e এর একটা এবং কেবলমাত্র একটা এলিমেন্টের ম্যাপ করতেছি। আবার এইটা কিন্তু একটা সারজেক্টিভ ম্যাপ, কারণ ই যে সেটটা। সো আমি একটু ভালো করে লিখি, ধরলাম যে এই যে ম্যাপটা n to 2n, এটার আমি একটা নাম দেই হচ্ছে এই ম্যাপটার নাম দেই হচ্ছে let's say small f, which is a map from the set n to the set e, such that এই ম্যাপটা কিভাবে কাজ করবে, n এর একটা এলিমেন্ট যদি স্মল n হয় সেটাকে ম্যাপ করবে হচ্ছে twice n এর সাথে। এই ম্যাপটা একই সাথে ইনজেক্টিভ, মাত্র বললাম, আবার এটা একই সাথে সারজেক্টিভও, কারণ ই যে সেটটা, ই এর প্রতিটা এলিমেন্টই কিন্তু আমরা খুব সহজে দেখতে পাচ্ছি ই এর প্রতিটা এলিমেন্টই কিন্তু ম্যাপিং এর ভিতর আছে। এমন কোন এলিমেন্ট নাই যেটা ম্যাপিং এর ভিতরে নাই। যে কোনো এলিমেন্ট নিব, লেটস সে ই এর একটা এলিমেন্টের নাম 16, ওয়েল ওটা হচ্ছে ওটা প্রি ইমেজ হচ্ছে 8। তো এইভাবে যে কোনো এলিমেন্ট যদি নেই আমি ই সেটটার, সেটা একটা প্রি ইমেজ থাকবে। তার মানে ই সেটটা হচ্ছে কোডোমেইন সেট, যেটা এটা পুরোটাই হলো ইমেজ হিসেবে আছে, তার মানে কোডোমেইন সেটটাই হচ্ছে রেঞ্জ। তো এটা একটা সারজেক্টিভ ম্যাপিং, অর্থাৎ দিস ম্যাপ ইজ বাইজেক্টিভ। তাহলে n এর একটা সাবসেট হলো e, e is a subset of n of course, বাট এটা কিন্তু একটা প্রপার সাবসেট, কারণ n এর সব উপাদান কিন্তু e তে নাই। সাবসেটের মধ্যে একটা সংজ্ঞা আছে প্রপার সাবসেট, অর্থাৎ যদি যে
সেটটা নেব, তার সব উপাদান যদি সাবসেটে না থাকে, অ্যাটলিস্ট একটা উপাদান থাকতে হবে যেটা সাবসেটে নাই, এরকম সাবসেটগুলোকে আমরা বলি প্রপার সাবসেট। ওকে, সো E is a subset of n, it's a proper subset of m, আবার E এর সাথে n এর একটা bijective map exist করে, and there exists a bijection, এইভাবে কথাটা লেখা হয়, there exists a bijection from n to E, and that means n হচ্ছে এমন একটা সেট যার এলিমেন্টের সংখ্যা ইনফাইনাইট। এই যে ইনফিনিট নাম্বার অফ এলিমেন্ট, এটাকে এভাবে ডেফিনেশন দেওয়ার কারণটা কি? বিকজ শুধুমাত্র ইনফিনিট নাম্বার অফ এলিমেন্টস থাকলেই এই জিনিসটা সম্ভব, বাইজেক্টিভ ম্যাপ একটা প্রপার সাবসেটের সাথে। চিন্তা করলেই দেখা যায় যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকলে কখনোই একটা প্রপার সাবসেটের সাথে আমি বাইজেকশন করতেই পারবো না। ওকে, এই যেমন একটা ফাইনাইট সেট যদি আমি নেই এ বি সি, আর তার একটা সাবসেট ধরলাম যে এ এন্ড সি, এই দুই সেটের মধ্যে বাইজেকশন করার কোনো পসিবিলিটি নাই। এটা এটা কখনোই বাইজেকশন হবে না, কারণ এটা ইনজেক্টিভ হইতে পারবে না। ওকে, এ আর সি এদের সাথে যখন আমি ম্যাপ করব, তো ম্যাপটা হয়তো এরকম হবে, এ আর বি থেকে হয়তো এ তে আসলো, আর সি থেকে সি তে গেল, এরকম একটা ম্যাপ সাপোজ, বাট সেই ম্যাপটা সারজেক্টিভ বাট নট ইনজেক্টিভ, সো বাইজেক্টিভ ম্যাপ নাই। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে ইনফিনিট সেটের ডেফিনিশন। Okay, I guess it is clear. Set B has an infinite number of elements if it has a bijective map to a proper subset of B. নিচের একটা proper subset এর সাথে bijection থাকতে হবে। ইনফিনিট সংখ্যক এলিমেন্ট না হলে এটা পসিবল না। and ম্যাথমেটিশিয়ানরা তাই ইনফিনিট নাম্বার অফ এলিমেন্টস এটাকে ডিফাইনই করে দিয়েছেন এই প্রপার সাবসেটের সাথে বাইজেকশনের এক্সিস্টেন্স দিয়ে। ওকে, এখন আমি এখানে একটা টার্মিনোলজি উল্লেখ করি। এই টার্মিনোলজিটা হচ্ছে স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ বা আইসোমরফিজম। স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ অর আইসোমরফিজম। আমরা একটু আগে কিন্তু স্ট্রাকচারের কথা বলেছি, যদিও খুব বেশি ক্লিয়ার হয়তো হয়নি, কারণ এট দিস পয়েন্ট আমি খুব বেশি উদাহরণ না দিয়ে জাস্ট কিছু ব্লা 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 বলে দিয়েছি। বাট যদি একটু এটা কারো বোঝা যায় কারো দ্বারা, তাহলে স্ট্রাকচার প্রিজার্ভিং জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি। ধরা যাক যে আমার একটা সেট আছে এবং এই সেটের উপরে কোনো একটা স্ট্রাকচার আছে। ওকে, লেটস সে আমার আগের যে উদাহরণটা দিয়েছিলাম ভেক্টর স্পেস। ওকে, সো ভেক্টর স্পেস ধরলাম একটা ভেক্টর স্পেস ভি। ওকে, এটা লেটস সে n ডিমেনশনাল একটা ভেক্টর স্পেস। এই ভেক্টর স্পেসে কিন্তু আগেই বলছিলাম যে ভেক্টর স্পেস এটা একটা সেট equipped with some structure। সেই স্ট্রাকচারটা হচ্ছে অ্যাডিশন, স্কেলার মাল্টিপ্লিকেশন এটসেট্রা এটসেট্রা। যে আবার অ্যাডিশন, স্কেলার মাল্টিপ্লিকেশন আবার অনেকগুলা প্রপার্টি মেনে চলে, কমিউটেটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি, ডিস্ট্রিবিউশন ল এটসেট্রা এটসেট্রা, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রা কোর্সে আমরা সবাই যেটা পড়ে আসছি, অ্যাক্সিওমস, তো যেটাকে বলতো অ্যাক্সিওমস অফ ভেক্টর স্পেস। তাহলে এই যে ভেক্টর স্পেস, এর যে অ্যাডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন যে স্ট্রাকচারটা, এখন আমি এই ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেস W এর ম্যাপ করব। W, লেটস সে W হচ্ছে আরেকটা n ডিমেনশনাল ভেক্টর স্পেস। সেই V থেকে আমি W এর ম্যাপ করব, অর্থাৎ সেট হিসেবে V একটা সেট, W একটা সেট, কাজে এদের উপাদানগুলোকে আমি কি করতে পারি, ম্যাপ করতে পারি। তো ওয়ান টু ওয়ান বা বাইজেক্টিভ ম্যাপ। এখন কোন ম্যাপ যদি আমার এই স্ট্রাকচারটাকে বজায় রাখে, তাহলে ওটাকে বলি স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ। অথবা হচ্ছে স্ট্রাকচার বজায় রাখা মানে কি, what the notion
of structure preserving actually means. স্ট্রাকচার প্রিজার্ভিং এর অর্থ হচ্ছে, মনে করি এটা হলো ভি, এটা হলো ডাব্লিউ। এখানে কিন্তু ভি এ অনেকগুলা ভেক্টর আছে, আমি জাস্ট দুই তিনটা লিখলাম ফর মাই ওন আন্ডারস্ট্যান্ডিং। আমি দুই তিনটা ভেক্টর লিখলাম, একটা হচ্ছে লেটস সে ভেক্টর v1 আর একটা হচ্ছে v2, and let's say v1 plus v2 equals to v3। ওকে, তাহলে আমি এখানে কয়টা উপাদান লিখলাম? তিনটা। v1 লিখলাম, v2 আর v3। আচ্ছা, তার মানে এই যে v এর ভিতরে জাস্ট তিনটা ভেক্টর আছে, v এর ভিতরে অসংখ্য ভেক্টর আছে, অসংখ্য। তেমনি w এর তিনটা উপাদান লিখি, w1 w2 আর w3, যেখানে w3 টা হলো w3 is equals to w1 plus w2। এখন আগে খেয়াল করি যে v আর w কিন্তু ডিফারেন্ট ভেক্টর স্পেস, কাজেই w এর যে অ্যাডিশন আর v এর যে অ্যাডিশন কমপ্লিটলি ডিফারেন্ট অপারেশন, কারণ ভেক্টর স্পেস হিসেবে তার পুরোপুরি ডিফারেন্ট। এখন মনে করি যে আমার একটা ম্যাপ আছে, লেটস সে देयर इज আ ম্যাপ L from V to W, তার মানে V এর এলিমেন্টগুলোকে W এর এলিমেন্টে ম্যাপ করা হচ্ছে। এন্ড এই ম্যাপটা এমন যে V1 কে হচ্ছে W1 এ ম্যাপ করে, সো L of V1 is W1, L of V2 is W2 and L of V3 is W3। এই ম্যাপটা স্ট্রাকচার প্রিজার্ভিং করে, এটার অর্থ কি? অর্থ হইল যে আমরা v1 plus v2, v এর ভিতরে আমরা v1 plus v2 যোগ করে পাই v3, w এর ভিতরে আমি v1 থেকে ম্যাপ করে পাই w1, v2 থেকে ম্যাপ করে পাই w2, w এর ভিতরেও যেন w1 plus w2 করে আমি w3 পাই, যেটা v3 থেকে আসছে। সো ঘটনাটা হচ্ছে এরকম, v3 in the set v or in the vector space v, v3 হচ্ছে v1 plus v2। এখন L of v1 is w1, L of v2 is equals to w2। এমনও হতে পারত যে w1 plus w2 is equals to let's say অন্য আরেকটা ভেক্টর w4, এমনও হতে পারত। সেই ক্ষেত্রে এই ম্যাপটা স্ট্রাকচার প্রিজার্ভ করতো না, কারণ w1 w2 যোগ করে আমি যেটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি v1 plus v2 যোগ করে যেটা অলরেডি পাই সেটার সাথে ম্যাপড না। এই ম্যাপটা স্ট্রাকচার প্রিজার্ভিং করে বিকজ w1 plus w2 is w3, যেটা অ্যাকচুয়ালি v1 plus v2 এই দুইটাকে যোগ করে আমি যেটা পাই সেই জিনিসটা। সো আচ্ছা, তাহলে এখানে কেন এটা স্ট্রাকচার প্রিজার্ভিং? বিকজ v1 আর v2 যোগ করে আমি যে জিনিসটা পাই v ভেক্টর স্পেসে, এই ম্যাপিংটা আমাকে এমন একটা উপাদানে নেয় w ভেক্টর স্পেসের, যেটা হলো w1 আর w2 যোগ করে আমি পাই। ওকে, এই জন্য এটাকে বলে স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ, এবং এই জিনিসটা এইভাবে দেখানো হয় যে L of v1 plus v2 is equals to L of v1 plus L of v2, which is equals to w1 plus w2। ওকে, তার মানে v1
কে ম্যাপ করে আমি w1 পাবো, v2 কে ম্যাপ করে আমি w2 পাবো, আর v1 প্লাস v2 এদের যোগফল, এই যোগফলটা কিন্তু v ভেক্টর স্পেসের, এই যোগফলটাকে আমি ম্যাপ করে ওই w1 আর w2 এদের যোগফলটা পাবো। এই যে যোগের এই যে স্ট্রাকচারটা আমি প্রিজার্ভ করতেছি, বা এই যে এখানে যে ঘটনাটা করতেছে, এটি কিন্তু স্ট্রাকচার প্রিজার্ভ করা। ওকে, যে একটা ভেক্টর স্পেসে যোগ করে দুইটা উপাদানকে যোগ করে আমি যা পাই, আমি যদি ম্যাপ করে করে আরেক ভেক্টর স্পেসে যাই, তাহলেও আমি যোগ করে সেম জিনিসটাই পাবো। ওকে, এটাই হচ্ছে স্ট্রাকচারের প্রিজার্ভেশন। ওকে, আর আমি আরেকবার বলি স্ট্রেস দেওয়ার জন্য, যে এখানে আমার আছে v1 v2 এবং তাদের যোগফল v1 প্লাস v2 is equals to v3। ওকে, সো আমার তিনটা জিনিস আছে, v1 v2 আর তাদের যোগফল, v1 v2 এবং তাদের যোগফল। আমি ম্যাপিং করে যখন উল্টাই দিকে আসবো, তখনও আমি পাবো যে একটা w1 w2 এন্ড v3 থেকে আমি ম্যাপ করে পাবো হচ্ছে w3, যেটা হচ্ছে w ভেক্টর স্পেসে w1 আর w2 এর যোগফল। ওকে, এই v3 যদি w3 তে ম্যাপ না হয়ে অন্য কিছুতে ম্যাপ হইতো, অর্থাৎ w1 প্লাস w2 এর যে যোগফল সেটা বাদে অন্য কারো সাথে ম্যাপ হইতো, তাইলে এটা স্ট্রাকচার প্রিজার্ভ হইতো না, এটাকে তখন আমরা বলতাম না যেটা স্ট্রাকচার প্রিজার্ভ করে। কোন স্ট্রাকচার? যোগের স্ট্রাকচার। ওকে, সো ভেক্টর স্পেসে ভেক্টর অ্যাডিশন একটা জিনিস, এন্ড সেইটা স্ট্রাকচার প্রিজার্ভ করে হচ্ছে এরকম একটা ম্যাপ, যেই ম্যাপের বৈশিষ্ট্য হলো যে এটা। তাহলে ভেক্টর স্পেসের স্ট্রাকচার হচ্ছে ভেক্টরের যোগ আর স্কেলার গুণফল। আমি জাস্ট যোগ নিয়ে এখন কথা বলি, এবং এই যোগের স্ট্রাকচার প্রিজার্ভ করে যে ম্যাপ, সেই ম্যাপটা হচ্ছে এরকম: L of v1 plus v2 is equals to L of v1 plus L of v2। এই দুইটা প্লাসের অর্থ কিন্তু ভিন্ন। এই প্লাসটা হচ্ছে v ভেক্টর স্পেসের যোগ অপারেশন, আর এই প্লাসটা হচ্ছে w ভেক্টর স্পেসের যোগ অপারেশন। ওকে, এই যে ম্যাপটা, এই কোন ম্যাপ যদি এই শর্তটা মেনে চলে, তাহলে ওই ম্যাপটা হচ্ছে ভেক্টর স্পেসের অ্যাডিশন স্ট্রাকচার প্রিজার্ভ করবে। একইভাবে ভেক্টর স্পেসের মাল্টিপ্লিকেশন স্ট্রাকচারও প্রিজার্ভ করতে পারে। ধরুন একটা রিয়েল নাম্বার a, আর এই ভেক্টর স্পেস গুলো হচ্ছে লেটস সে রিয়েল ভেক্টর স্পেস। ওকে, তার মানে স্কেলার মাল্টিপলটা আমরা রিয়েল নাম্বার দিয়ে করি। সো লেটস সে a হচ্ছে একটা রিয়েল নাম্বার। এখন v ভেক্টর স্পেসে একটা উপাদান হচ্ছে v1, আমি তাকে স্কেলার মাল্টিপল করে আরেকটা উপাদান পাইলাম, লেটস সে এটা হলো v প্রাইম। ওকে, এবং এরা সবাই v ভেক্টর স্পেসের মাঝে। এখন দেখা গেল যে v1 কে যদি আমি ম্যাপ করি, তাহলে আমি পাবো হচ্ছে w1 ইন w ভেক্টর স্পেস। আবার v প্রাইম, এটাও তো v এর একটা উপাদান, তার মানে একেও আমি ম্যাপ করে w ভেক্টর স্পেসের কিছু না কিছু পাবো। লেটস সে যেটা পাই সেটার নাম হচ্ছে w প্রাইম, সেও w ভেক্টর স্পেসের কেউ একজন। ওকে, এখন এই যে ম্যাপটা, এই ম্যাপটা স্কেলার মাল্টিপ্লিকেশনের স্ট্রাকচার প্রিজার্ভ করবে যদি এটা সত্যি হয়। w প্রাইম ইজ ইকুয়ালস টু a টাইমস w1। এই ঘটনাটা যদি w স্পেসে সত্যি হয়, তাইলে এই ম্যাপটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশনের স্ট্রাকচার প্রিজার্ভ করে। ওকে, সো দ্যাট মিন্স ওইটাকেও আমি ক্রাইটেরিয়াটা যদি লিখতে পারি যে কোনো ম্যাপ L if it is such that L of a times v is equals to a times L of v। ওকে, এবং এখানে যে এখানে একটা মাল্টিপল আছে স্কেলার মাল্টিপ্লিকেশন, এই স্কেলার মাল্টিপ্লিকেশনটা কিন্তু v ভেক্টর স্পেসে, এইখানে যে স্কেলার মাল্টিপ্লিকেশনটা আছে এটা w ভেক্টর স্পেসে। they are not the same scalar multiplication। এই ক্রাইটেরিয়াটা যদি কোনো ম্যাপ L মানে, তাহলে এই ম্যাপটা প্রিজার্ভ করতেছে স্কেলার মাল্টিপ্লিকেশনের স্ট্রাকচার। ওকে, এই সেন্সে যে স্ট্রাকচার প্রিজার্ভিং, এই সেন্সটা হচ্ছে এটা, দিস ইজ হোয়াট উই কল স্ট্রাকচার প্রিজার্ভিং। একই সাথে এই দুইটা যে প্রিজার্ভ করে, এই দুইটা ক্রাইটেরিয়া, দ্যাট মিন্স ক্রাইটেরিয়া 1 এন্ড ক্রাইটেরিয়া 2, একই সাথে এই দুইটা যে প্রিজার্ভ করে,
সেটা হচ্ছে ভেক্টর স্পেসের স্ট্রাকচার প্রিজার্ভ করা। কারণ ভেক্টর স্পেসের স্ট্রাকচার হচ্ছে অ্যাডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন, ভেক্টর স্পেসের উপরে যে স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা প্রিজার্ভ করার জন্য যে ম্যাপগুলো রাখবে সেই ম্যাপগুলোকে ক্রাইটেরিয়া 1 আর ক্রাইটেরিয়া 2 মানতে হবে। এইরকম ম্যাপকে আমরা একটা নাম দিই, গালভরা নাম, তাকে আমরা বলি লিনিয়ার ম্যাপ। এইটা আমরা লিনিয়ার অলজেব্রা কোর্স যারা যারা কোনো সময় নিয়েছে আমরা সবাই করেছি লিনিয়ার ম্যাপ, এবং আই গেস এই জিনিসগুলো ফ্যামিলিয়ার লিনিয়ার অলজেব্রা কোর্স থেকে। আর যদি ফ্যামিলিয়ার না হয় আই গেস হ্যাঁ, এই 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 লেকচার সিরিজের একটা প্রিরিকুইজিট হচ্ছে লিনিয়ার অলজেব্রা। লিনিয়ার অলজেব্রা না জেনে এই লেকচার সিরিজ করার কোনো দরকার নাই। কেউ যদি ডিফারেনশিয়াল জিওমেট্রি শিখতে চায়, কেউ যদি জেনারেটিভিটি শিখতে চায়, তার অবশ্যই প্রিরিকুইজিট হচ্ছে লিনিয়ার অলজেব্রা। ফিজিক্সে লিনিয়ার অলজেব্রা ছাড়া 2 কদমও হাঁটা সম্ভব না, কোয়ান্টাম মেকানিক্সে তো একেবারেই অসম্ভব। সো যা হোক, এটা হচ্ছে লিনিয়ার ম্যাপ, এন্ড এই লিনিয়ার ম্যাপগুলো হচ্ছে ভেক্টর স্পেসের। সো লিনিয়ার ম্যাপস আর the structure as RUC struct, আমি মনে হয় বানানই ভুল করতেছি, বানান ভুল করলে তো সমস্যা। স্ট্রাকচার preserving maps of vector spaces। ঠিক আছে, তো লিনিয়ার ম্যাপ হচ্ছে ভেক্টর স্পেসের স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ। এই জন্য গোটা সাবজেক্টের নামই হয়ে গেছে লিনিয়ার অলজেব্রা। আই ডোন্ট নো এই কারণে কিনা, বাট আই গেস এই কারণেই নামটা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপের আইডিয়া। এখন কোন একটা লিনিয়ার ম্যাপ, কোনটা বাইজেক্টিভ লিনিয়ার ম্যাপ। একটা বাইজেক্টিভ লিনিয়ার ম্যাপ হচ্ছে দুইটা ভেক্টর স্পেসের সব উপাদানকে একটার সাথে আরেকটার সাথে সম্পর্কিত করে ইউনিকলি। ওকে, সো যদি কোনো বাইজেক্টিভ লিনিয়ার ম্যাপ থাকে তাহলে আমরা বলবো ভেক্টর স্পেস ভি এবং ভেক্টর স্পেস ডাব্লিউ তাদের স্ট্রাকচার সেম, কারণ তাদের মধ্যে বাইজেক্টিভ লিনিয়ার ম্যাপ আছে। সো দে হ্যাভ দ্য সেম স্ট্রাকচার। ওকে, তো ম্যাথমেটিশিয়ানদের ক্ষেত্রে সেম স্ট্রাকচার হওয়ার জন্য এইটুকুনি যথেষ্ট। কোনো একটা সেট, তার উপর যে স্ট্রাকচার দেওয়া থাকবে ওই স্ট্রাকচারটা যদি প্রিজার্ভ হয়, ইন দ্য সেন্স আমি মাত্র যে সেন্সে বললাম সেই সেন্সে যদি প্রিজার্ভ হয়, তাইলেই ওইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, যেটাকে আমরা বলি আইসোমরফিক। আইসোমরফিক। সো ভি and W are isomorphic। কিরকম আইসোমরফিক? ভেক্টর স্পেসের আন্ডারে আইসোমরফিক। Isomorphic with respect to being vector spaces। If and only if there exists a linear bijective map between V and W, এটাকে আমরা এভাবে লিখি V is isomorphic to W। এইটা হচ্ছে চিহ্নটা, আচ্ছা একটু ক্লিয়ার করে লিখি, V is isomorphic to W। ওকে, তাহলে এটা আমি একটা পরিচিত জায়গায় দিলাম উদাহরণ, যে স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ আইসোমরফিজম জিনিসটা কি। সেট থিওরিতে স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ তাহলে কি হইতে পারে? সেট থিওরি ইজ দেয়ার জাস্ট সেটস, এর এক্সট্রা কোনো স্ট্রাকচার নাই। ওকে, তাহলে দুইটা সেটের মধ্যে যদি জাস্ট বাইজেকশন থাকে সেটাই সেট থিওরিটিক্যালি আইসোমরফিক। ফর সেট থিওরি, ঠিক আছে, লিনিয়ার অলজেব্রা না, ভেক্টর স্পেস না, ভেক্টর স্পেসে তো ভি এর উপরে আরো স্ট্রাকচার আছে, তো সেটা প্রিজার্ভ করতে হবে। সেট থিওরিতে সেটের উপরে আর কোনো স্ট্রাকচার নাই। সো ফর সেট থিওরি, two sets A and B are isomorphic, মানে সেট থিওরিটিক্যালি আইসোমরফিক,
set theoretically isomorphic if and only if there exists a bijection or a bijective map. Let's say ম্যাপটার নাম f from a to b. যে কোনো একটা bijective ম্যাপ থাকলে আরো হাজারটা bijective ম্যাপ করা পসিবল হতে পারে, বাট if there is one bijective map তাহলে set a আর b set theoretical isomorphic. এটাকে ফ্রেডরিক শুলার তার লেকচারে এইভাবে ডিনোট করেছিলেন। আমি এখানে ফ্রেডরিক শুলারের লেকচার নোট থেকে কিন্তু ম্যাক্সিমাম টপিক আনছি। So A is set theoretically isomorphic to B. আচ্ছা, তাহলে আবার একটু ব্যাক যাই আমাদের ডেফিনেশন অফ ইনফিনিটিতে। এখানে আমরা কিন্তু এটাও লিখতে পারতাম যে A set B has an infinite number of elements if it has a bijective map to a proper subset of B. এটাকে আমরা আরেকভাবে এটা লিখতে পারতাম if B is set theoretically isomorphic to a proper subset. তাহলে এটাকে আমি এইভাবেও লিখতে পারতাম। আচ্ছা, এখন ইনফিনিটির আবার দুইটা প্রকারভেদ আছে, কাউন্টেবল আর আনকাউন্টেবল ইনফিনিটি। কাউন্টেবল ইনফিনিটি হচ্ছে, তাহলে ইনফিনিটি দুইটা প্রকারভেদ আছে, কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবল ইনফিনিটি একটা সেটের এলিমেন্ট হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট হবে যদি A is set theoretically isomorphic to the set of natural numbers. কোন একটা সেট যদি ন্যাচারাল নাম্বারের সাথে সেট থিওরিটিক্যালি আইসোমরফিক, মানে ধরলাম একটা সেট ইনফিনিট, ওকে, A is an infinite set, তার মানে A এর কোন প্রপার সাবসেটের সাথে A এর বাইজেকশন আছে, এরকম। তো A হচ্ছে আগে একটা ইনফিনিট সেট। এইবার আমি দেখব যে ওই ইনফিনিট সেট A সেটার সাথে ন্যাচারাল নাম্বারের সেটের কোনো আইসোমরফিজম করা যায় কিনা, দ্যাট মিন্স ন্যাচারাল নাম্বারের সেটের কোনো বাইজেকশন করা যায় কিনা, বাইজেক্টিভ ম্যাপ এস্টাবলিশ করা যায় কিনা। যদি যায় তাহলে A হচ্ছে কাউন্টেবল ইনফিনিটি, তাহলে A হবে কাউন্টেবল। আর যদি করতে না পারি তাহলে সেটা হবে আনকাউন্টেবল। যেমন রিয়েল নাম্বারের সেট যদি আমি নেই, এইটার সাথে আমি কখনোই ন্যাচারাল নাম্বারের সেটের 1 to 1 ম্যাপিং করতে পারবো না। ওকে, রিয়েল নাম্বারের সেটের উপাদানের সংখ্যা এত বেশি যে এই জিনিসটা করা পসিবল না, কখনোই পসিবল না। এই জন্য রিয়েল নাম্বার হচ্ছে আনকাউন্টেবল ইনফিনিটি। বাট রেশনাল নাম্বার, ওকে, সো নাম্বারস লাইক m over n, যেখানে m আর n হচ্ছে ইন্টিজার, এই রেশনাল নাম্বারের সেট q, এটা কিন্তু কাউন্টেবল ইনফিনিটি। এবং এটা প্রমাণ করা যায়, আমি হয়তো এর আগের ভিডিওতে কোন লিংক হয়তো দিয়েছি এই জিনিসটা দেখার জন্য যে কিভাবে এটা হয়। ওকে, তো আমি এখন যেটা ডিফাইন করব সেটা হচ্ছে টপোলজিক্যাল স্পেসেস এর মধ্যে যদি কোনো ম্যাপ থাকে সেই ম্যাপের কন্টিনিউইটি। তাহলে এখানে বেশ কিছু নতুন টার্মিনোলজি আসছে। একটা হলো কন্টিনিউইটি, এন্ড আরেকটা টার্ম সেটা হলো ম্যাপ বিটুইন টপোলজি
topological spaces. Topological spaces তারা কিন্তু এমনিতে তারা হচ্ছে সেটের উপরে এক্সট্রা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে টপোলজি, বাট এমনিতে if we look at it তার বেসিক বা বেসটা হচ্ছে একটা সেট। সো একটা টপোলজিক্যাল স্পেস এম ও আর আরেকটা টপোলজিক্যাল স্পেস যদি এন টি হয়, টি যা হচ্ছে টপোলজি, এন হলো সেট, তাহলে আমরা ইজিলি একটা ম্যাপ দিতে পারি এম টু এন। যেহেতু এম আর এন হচ্ছে সেট, কাজে তাদের মধ্যে আমরা যে কোনো ম্যাপ অবশ্যই ডিফাইন করতে পারবো। এখন প্রশ্ন হলো যে টপোলজিক্যাল স্পেসেস এর মধ্যে যে ম্যাপ থাকে সেই ম্যাপের কন্টিনিউইটির ডেফিনিশন কি? কন্টিনিউইটি শব্দটা কিন্তু আমাদের অলরেডি পরিচিত, আমরা কন্টিনিউইটি আগেও কন্টিনিউইটি নিয়ে আমরা কাজ করেছি। তো এই কনটেক্সটে আমরা অ্যাকচুয়ালি কন্টিনিউইটি কি সেটা আগে ডিফাইন করব, এরপর আমি কানেকশনে যাব যে কেন এটার নাম অ্যাকচুয়ালি কন্টিনিউইটি দেওয়া হলো, আগে যে কন্টিনিউইটি নিয়ে আমরা অলরেডি কাজ করতাম সেই কন্টিনিউইটির সাথে এটার মিল কোথায়, অমিল কোথায়, ইত্যাদি ইত্যাদি। আগে আমি জাস্ট ক্লিয়ার বোর্ড ডেফিনিশনটা দিই। সো definition M, OM and N, ON be two topological spaces. Topological spaces. Then let F from M to N be a map from M to N. Now F is continuous with respect to OM and ON. তার মানে এটা কিন্তু জাস্ট কোনটা ম্যাপ থেকে আমি বলে দিতে পারবো না যেটা কন্টিনিউয়াস কিনা, আমার ম্যাপটাও দেখতে হবে, সাথে দেখতে হবে যে ডোমেইন সেট আর কোডোমেইন সেটের উপরে টপোলজিগুলো কি কি। ঠিক আছে, তাহলে ইটস নট জাস্ট কন্টিনিউইটি, ইট ইজ কন্টিনিউইটি with respect to certain topologies in the domain set and in the codomain set. তাহলে F is continuous with respect to OM and ON if for all, এই চিহ্নটার মানে হচ্ছে for all, আচ্ছা আমি চিহ্ন না দিয়ে সরাসরি লিখি, তাহলে কি হচ্ছে for any S belonging to ON, n এর উপর যে টপোলজি সেই টপোলজির যে কোনো একটা মেম্বার যদি S হয়, তাহলে pre-image under the map F of the set S is a member of the topology on M. অর্থাৎ আমি এই n এর টপোলজির যে কোনো উপাদান যদি আমি নেই, ওকে, n ও n হচ্ছে আমার এখানে টপোলজিক্যাল স্পেস একটা, আমি আর n হচ্ছে আবার কোডোমেন। এখন আমি এর আগে দেখেছিলাম যে কোডোমেনের যে কোনো একটা সাবসেট নিয়ে আমি সেই সাবসেটের প্রিইমেজ সেট পেতে পারি ডোমেনের ভিতরে। এখন আমি যদি কোডোমেনের সাবসেট নেই, এমন সাবসেট যেটা হচ্ছে ON এর অংশ, ON টা ছিল টপোলজি, আর টপোলজির ভিতরের যে কোনো মেম্বার কিন্তু n এর সাবসেট। আমি যদি n এর এমন একটা সাবসেট নেই যেটা টপোলজিটার মেম্বার, ওকে, সেটা হচ্ছে যেমন এখানে আমি লিখলাম S একটা member of the topology and also since it is a member of the topology it is a subset of n, এই S সেটটার যে প্রিইমেজ সেট পাবো সেই প্রিইমেজ সেটটাকেও
যে কোনো সেট হইলে হবে না, সেই প্রি ইমেজ সেটটাকেও এম এর টপোলজি হতে হবে, টপোলজির ভিতরের কোনো উপাদান, এমন একটা সাবসেট হবে। ওকে, সো প্রি ইমেজ অফ এস আন্ডার দ্য ম্যাপ এফ, এটা কিন্তু একটা সাবসেট অফ এম, বাট যে কোনো সাবসেট হইলে হবে না, এমন সাবসেট হইতে হবে যেটা কিনা এই টপোলজি ও এম এর মেম্বার। ওকে, এটা কিন্তু এই সম্পর্কটা কিন্তু ভাইস ভার্সা না, আমি খুবই স্ট্রেস দিয়ে বলতেছি। এম থেকে এন এ যদি ম্যাপ হয় এবং সেই ম্যাপটা যদি কন্টিনিউয়াস হয় উইথ রেসপেক্ট টু এম এন্ড ও এন, তাহলে আমরা উল্টা দিক থেকে আসতে হবে, অর্থাৎ ওপেন সেটের প্রি ইমেজ হবে ওপেন সেট। ঠিক আছে, দ্যাট মিন্স এটাকে আমি আগে স্লোগানটা লিখে নিই। স্লোগানটা হচ্ছে প্রি ইমেজ অফ ওপেন সেটস মাস্ট বি ওপেন। তার মানে ওপেন সেটস, এই ওপেন সেটগুলো কার? এটা হচ্ছে কোডোমেইনের ওপেন সেট। ওকে, কোডোমেইন ইজ ইন এন এর ওপেন সেট, ওপেন সেটস অফ এন। আর প্রি ইমেজ সেটগুলো তাহলে কিসের সেট কি হবে? প্রি ইমেজগুলো হবে হচ্ছে এম এর সাবসেট এবং তাদেরকেও হইতে হবে ওপেন, মানে টপোলজির অন্তর্ভুক্ত। আমি আগেই বলেছি কোনো টপোলজির ভিতরের যে উপাদানগুলো এদেরকে আমরা বলি ওপেন সেট। ওকে, আচ্ছা আগে কি বলেছি কিনা আই এম নট শিওর, বাট এখন বলে রাখি আবারও, যে কোনো টপোলজি, কোনো সেট টি, তার উপর টপোলজি যদি হয় ওটি, তাহলে ওটি এর সব মেম্বারকে আমরা বলি ওপেন সেটস। ওকে, আই হোপ আগে ওইটা বলা হয়েছে। তো যাই হোক, ওপেন সেটের প্রি ইমেজগুলোকে ওপেন সেট হইতে হবে, উল্টা না। অর্থাৎ দিস ইজ নট হোয়াট আই এম ডিমান্ডিং যে ইমেজ সেটস of, so, or let's say image of open sets, image of open sets must be open, এইটা আমি ডিমান্ড করতেছি না, এইটা ডেফিনেশনের পার্ট না। আই নিড টু স্ট্রেস ইট এগেইন এন্ড এগেইন যে এখানে জিনিসটা কিন্তু উল্টা ভাবে আসছে। আবার দেখি যায়, এটা এম, এটা এন, আমার ম্যাপ হচ্ছে এফ যেটা এম থেকে এন এ নিচ্ছে, আর এখানে হয়তো বা এটা ধরলাম কতগুলো ওপেন সেট। ওকে, এটা একটা ওপেন সেট, এটা একটা ওপেন সেট, এটা তার প্রি ইমেজ, এটা প্রি ইমেজ। সো আমি যেটা ডিমান্ড করতেছি সেটা হচ্ছে আমি একটা ওপেন সেট এন এর একটা ওপেন সেট নিব, নিয়ে চেক করব তার প্রি ইমেজ সেটটা কে, ধরলাম প্রি ইমেজ সেট হচ্ছে এইটা, এন্ড দেন আমার চেক করতে হবে যে এইটা ইজ ইট ওপেন। ওকে, সো আমি কোডোমেইনের মধ্যে থেকে ওপেন সেট নিব, এরপর তার প্রিইমেজ সেট চেক করে দেখবো যে প্রিইমেজ সেটটা ডোমেইনের ওপেন সেট কিনা। উল্টাটা করতে হবে না, উল্টাটা ডেফিনিশনের অংশ না, এবং এটা ইট ইজ কমপ্লিটলি পসিবল যে আমার ডোমেইন আছে, ডোমেইনের একটা ওপেন সেট নিলাম, নিয়ে সেটার ইমেজ সেট দেখলাম, ইমেজ সেটটা কোডোমেইনের ওপেন সেট না, এটা হইতে পারে, দিস ইজ কমপ্লিটলি পসিবল। সো একটা উদাহরণ দিই আগে, এক্সাম্পল, let's say আমার সেট A হচ্ছে A B C and আমার সেট B হলো আলফা বিটা গামা ডেল্টা। এবার আমি A সেট থেকে B সেটে একটা ম্যাপ করি, সেখানে A থেকে আলফাতে যাচ্ছে, B আর C থেকে যাচ্ছে বিটাতে। Okay, so f of A is equals to alpha, f of B is equals to beta, f of C is also equals to beta. তাহলে এখানে
এবার আমি সেট এ তে একটা ওপেন সেট ডিফাইন করি, সরি সেট এ তে একটা টপোলজি ডিফাইন করি সেট এ এর উপরে। টপোলজিটাতে থাকলো হচ্ছে এমটি সেট, সেট এ নিজেই, লেটস সে এখানে এ এর সেট, another set containing just b, and a set containing a and b. তাহলে ও কি একটা টপোলজি? ইয়েস, প্রবাবলি ও ইজ আ টপোলজি, কারণ এমটি সেট আছে, সেট নিচে আছে। আমি যদি যে কোনো দুইটা উপাদান নেই, যে কোনো উপাদান, দুইটা না, যে কোনো সংখ্যক উপাদান নেই, তাদের ইউনিয়ন আছে। আবার আমি যদি যে কোনো দুইটা উপাদান নেই, তাদের ইন্টারসেকশনও ও এর ভিতরেই রয়েছে। So I hope OA is a topology. Then OB, এটা হচ্ছে সেট বি এর উপর একটা টপোলজি আমি ডিফাইন করি, এমটি সেট বি নিজে, আলফা এর সেট, বিটা এর সেট, আলফা এন্ড বিটা এর সেট, আলফা বিটা এন্ড গামা এর সেট। ওকে, এটাও কিন্তু একটা টপোলজি, কারণ এমটি সেট আছে, বি নিচে আছে, এবং আমি যে কোনো সংখ্যক সেট যদি নেই, তাদের যদি আমি ইউনিয়ন করি, ইউনিয়ন করলে আমি সেটা এখানেই পাবো। ঠিক আছে, ইউনিয়ন করে যে সেটটা হবে সেটাও ও বি এর ভিতরেই থাকবে, এন্ড ইন্টারসেকশন করে যে সেট পাবো সেটাও ও বি এর ভিতরেই থাকবে। সো ইন শর্ট আমি এখন পেয়ে গেলাম এ এর উপরে একটা টপোলজি, বি এর উপরে একটা টপোলজি, দুইটা টপোলজিক্যাল স্পেস। এখন আমি দেখতে চাচ্ছি যে আন্ডার দিস টপোলজিস অন এ এন্ড বি, এই এফ ম্যাপটা কন্টিনিউয়াস কিনা, এটা আমি এখন টেস্ট করব। তাহলে এটা টেস্ট করতে হলে আমাকে কি চেক করতে হবে? আমাকে চেক করতে হবে হলো বি যে সেট, কোডোমেন সেট, কোডোমেন সেটের আমি বিভিন্ন ওপেন সেট নিব এবং দেখব যে তার প্রি ইমেজ সেট ওপেন কিনা। তো প্রথমে কোডোমেন সেটের একটা ওপেন সেট হচ্ছে এমটি সেট, and by definition, এটা কিন্তু by definition, pre-image under phi of the empty set is the empty set. Okay, so okay, then আরেকটা হলো আমি ফুল সেটটা নিয়ে দেখি, b, এটা কিন্তু একটা ওপেন সেট, b itself is an open set, which is এটা ফুল সেট, and এই ওপেন সেটটার যে pre-image, so pre-image under f of the whole set b, so b এর pre-image set কিন্তু a. ওকে, প্রি-ইমেজ হওয়ার, আমি এর আগে এক উদাহরণ দিয়ে দেখাইছিলাম যে প্রি-ইমেজ হওয়ার শর্ত হচ্ছে এমন সব উপাদান হইতে হবে যাদের ম্যাপ করে হচ্ছে আমি বি সেটটা পাই। ওকে, তো যাদেরকে ম্যাপ করলে আমি বি সেটের ভিতরে থাকবো। এখন বি এর এক্সট্রা উপাদান আছে গামা ডেল্টা, তাকে কারোর সাথে ম্যাপ হয় না, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি কিন্তু এটা উদাহরণ একটা আগেও দিয়েছি যে হ্যাঁ, এক্সট্রা একটা এলিমেন্ট থাকলেও ডেফিনিশন অনুযায়ী এটা প্রি-ইমেজ সেট। সো দুইটা ওপেন সেটেরই প্রি-ইমেজ সেট পেলাম এবং তারা ওপেন সেট, যেমন ফাই হচ্ছে ও এ এর পার্ট, এও কিন্তু ও এ এর মেম্বার। ওকে, এইবার আমি যে কোনো একটা সেট নিয়ে দেখি, লেটস আলফা বিটা, এই সেটটার প্রি-ইমেজ সেট কি? প্রি-ইমেজ under f of the set alpha beta is actually a b c, মানে টোটাল a, সেটাও একটা ওপেন সেট। আচ্ছা, এন্ড আরেকটা দেখি আমি আলফা বিটা গামা, এদেরও প্রি-ইমেজ সেট কি হবে? সো নাম্বার 4, pre-image under the map f of the set alpha beta gamma। এটা দেখা যাচ্ছে আমি কিন্তু চেক করতেছি কোডোমেইনের ওপেন সেটগুলো নিয়ে, এবং আলফা বিটা গামা এই সেটটারও প্রি-ইমেজ সেট অ্যাকচুয়ালি a, এন্ড সেটা ও এর মেম্বার, মানে সেটাও একটা ওপেন সেট অফ দ্য ডোমেইন।
এভাবে আমি যে কোনো ওপেন সেট নিয়ে চেক করে দেখতে পারবো যে প্রিইমেজ সেটগুলো ওপেন। ওকে, ও নো, সেটা হবে না। আই গেস এটা কন্টিনিউয়াস না, কারণ আমি একটা কাউন্টার এক্সাম্পল পেয়ে গিয়েছি। সবগুলোতে যাচাই বাছাই হচ্ছিল, পেয়েও গিয়েছিল, কিন্তু 5 আমি একটা কাউন্টার এক্সাম্পল পেলাম, বিটা একটা ওপেন সেট, রাইট? বাট আমি যদি বিটা সেটটার প্রি ইমেজ নেই, আমি পাবো হচ্ছে b, c, and এইটা is not an open set. ওকে, তাহলে একটা কাউন্টার এক্সাম্পল পেয়ে যাওয়া মানে এটা ওপেন সেট, সরি, এটা কন্টিনিউয়াস ম্যাপ না। সো দিস ইজ হাউ আমরা কন্টিনিউয়াস ম্যাপ কিনা চেক করি। এবার আমি আরেকটা উদাহরণ দিই, এটা প্রবাবলি একটু আর্টিফিশিয়াল লাগতে পারে, বাট খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। যদি সেট A, যদি F is a map from A to B হয়, and A এর উপরে আমি যে টপোলজিটা দেই সেটা হচ্ছে discrete topology A, and on top of that আমি যে টপোলজিটা দিলাম এটা আমি নিচে লিখি OD, মানে হলো এটা discrete topology। আমার মনে হয় আমাদের সবার মনে আছে discrete topology মানে হচ্ছে OD is basically the power set of A, মানে A এর যতগুলা সাবসেট আছে সব সাবসেটের মধ্যে যত সাবসেট সম্ভব এর। আচ্ছা, যদি A এর উপরে টপোলজিটা এরকম হয়, তাহলে আমার আর জানার দরকার নাই যে B এর উপরে টপোলজি কি। I don't need to know the topology on B as long as ডোমেইনের উপরে টপোলজিটা হচ্ছে ডিসক্রিট টপোলজি, কোডোমেইনের উপরে যে টপোলজি থাকুক ম্যাপটা হবে কন্টিনিউয়াস ম্যাপ। The map F is continuous, of course, with respect to OD and whatever topology on B, যে টপোলজি থাকুক। এন্ড এটা বোঝা কিন্তু খুবই সোজা, কারণ ধরা যাক আমি B এর যে কোনো একটা ওপেন সেট নিলাম, সেই ওপেন সেটের যে প্রি ইমেজ সেটা অবশ্যই A এর কোনো না কোনো সাবসেট হবে, এন্ড হোয়াটএভার সাবসেট ইট ইজ, যেহেতু এটা ডিসক্রিট টপোলজি, ওই সাবসেটটা ডিসক্রিট টপোলজির ভিতরে, তাই না? কারণ ডিসক্রিট টপোলজি মানে তো হচ্ছে ফুল পাওয়ার সেট, আর পাওয়ার সেটের মধ্যে এর সব রকমের সাবসেট থাকে। সো আমি B এর একটা ওপেন সেট নিলাম, তার প্রি ইমেজ সেট খুঁজলাম A থেকে, এন্ড A থেকে যে প্রি ইমেজ সেট নিব সেটা A এর একটা সাবসেট, এন্ড হোয়াটএভার সাবসেট ইট ইজ ওটা ডিসক্রিট টপোলজির পার্ট। এই জন্য A তে যদি আমি ডিসক্রিট টপোলজি দেই, তাহলে B এর টপোলজি যেটাই হোক, the map F is a continuous map. তেমনি আরেকটা মজার উদাহরণ হচ্ছে A to B, ধরি যে B এর উপরে টপোলজিটা হচ্ছে chaotic টপোলজি, B O C, আমি এটার নাম দিলাম chaotic টপোলজি। chaotic টপোলজি মানে হচ্ছে OC এর মাঝে, OC হচ্ছে শুধুমাত্র এমটি সেট আর B, এই দুইজনেরই কালেকশন, এটা হচ্ছে chaotic টপোলজি, জাস্ট টু রিমাইন্ড ইউ। সো B এর উপর টপোলজিতে যদি chaotic টপোলজি হয়, তাহলে A এর উপরে যে এরকম টপোলজি থাকুক, ফর whatever topology A has, map F will be continuous. এর কারণ কি? কারণ হচ্ছে B এর উপরে টপোলজিটা তো ডিসক্রিট টপোলজি, সরি chaotic টপোলজি, এর ওপেন সেট মাত্র দুইটা, এন্ড বাই ডেফিনিশন phi এর প্রি ইমেজ হচ্ছে, বাই ডেফিনিশন প্রি ইমেজ আন্ডার F of phi is phi, তার মানে সরি phi না, এমটি সেট, এমটি সেটের প্রি ইমেজ হচ্ছে এমটি সেট, সেটা
এর উপরের যে টপোলজি হোক সেটার মেম্বার, তেমনি pre-image of the whole codomain set is the domain set, এবং ডোমেন সেটটাও অবশ্যই ডোমেন সেটের উপর যে টপোলজি সেটার মেম্বার, কারণ ফুল সেট তো অবশ্যই টপোলজির মেম্বার হয়। সো অর্থাৎ কন্টিনিউটি ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে। সো বি এর উপরের টপোলজি যদি কিওটিক টপোলজি হয়, এ এর উপর যে টপোলজি থাকুক, the map f with respect to that will be continuous. এখন এই যে ডেফিনিশনটা দিলাম কন্টিনিউটির, এই ডেফিনিশনটা হলো আমাদের topological spaces এর মধ্যে যে ম্যাপ তার কন্টিনিউটি ডেফিনিশন। দিস ডেফিনিশন is not a definition of, let's say আমরা কিছু কন্টিনিউটি দেখেছিলাম rn থেকে rn ইত্যাদি ইত্যাদি। ওকে, এই ডেফিনিশনটা অ্যাকচুয়ালি এটা সম্পর্কটা হচ্ছে এটা আরো জেনারেলাইজড। ওকে, তো আমি এখন একটা জিনিস প্রমাণ করতে যাবো, সেটা হচ্ছে যে আমরা ইউজুয়াল কন্টিনিউটি যে ডেফিনিশনটা দেখতাম, ওই ইউজুয়াল কন্টিনিউটির ডেফিনিশনটা is exactly the same as this definition of continuity যদি আমি rm আর rm এর উপর স্ট্যান্ডার্ড টপোলজি নেই। ওকে, rm আর rn এর উপর যদি স্ট্যান্ডার্ড টপোলজি নেই, and then কোনো ম্যাপ যদি ওই স্ট্যান্ডার্ড টপোলজির সাপেক্ষে কন্টিনিউয়াস হয়, that continuity is exactly the same as the continuity we are all familiar with from our calculus courses. ওকে, অ্যাকচুয়ালি আমরা সবাই ক্যালকুলাস কোর্সের কন্টিনিউটি ডেফিনিশন মনে রাখি নাই, সেম রিজন আমরা ফিজিসিস্ট, এগুলো আমাদের মনে থাকে না। সো আমি ক্যালকুলাস কোর্সের যে কন্টিনিউটি সেটার ডেফিনিশনে সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তো আগে হচ্ছে আমরা দেখি যে সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে কন্টিনিউটিটা কিরকম হয়। ধরা যাক একটা ফাংশন f যেটা হচ্ছে r থেকে r এ সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন লাইক y is equals to f of x। এইটার কন্টিনিউটি নাইভ ডেফিনিশন হচ্ছে আমি ফাংশনটা যখন আঁকবো, ফাংশনটার গ্রাফ আঁকবো, তখন আমার একবারও পেন্সিল উঠাইতে হবে না, কন্টিনিউয়াসলি এঁকে যেতে পারবো। যেমন এর আগে যেটা আঁকলাম সেটা হচ্ছে কন্টিনিউয়াস একটা ফাংশনের উদাহরণ, আবার এখন একটা আঁকবো সেটা কন্টিনিউয়াস ফাংশন না, কারণ এখানে আমার পেন্সিল একবার উঠাতে হয়েছে। ওকে, সো এটা ম্যানিফেস্টলি কন্টিনিউয়াস না, এর আগে এটা ছিল কন্টিনিউয়াস। এটা হচ্ছে আমাদের নাইভ ডেফিনিশন ফিজিসিস্টের। এই ডেফিনিশনটাকে আমাদের আরেকটু রিগোরাসলি দিতে হবে। সো রিগোরাসলি দেওয়ার জন্য আমরা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনিশন। এপসাইলন ডেল্টা ডেফিনিশন অনুযায়ী আগে ডেফিনিশনটা লিখি, এরপর ব্যাখ্যা করি। A function f of x is continuous at x1 if for any epsilon greater than 0 there exists a delta greater than 0 such that x minus x1 is less than delta will imply that f of x minus f of x1 modulus of that is less than epsilon. অল্প অল্প করে আনপ্যাক করি। x minus x1 less than delta মানে x minus x1 এর মডুলাস less than delta হওয়ার অর্থ কি? সেটা হলো
এই পয়েন্টটা যদি x1 হয় তাহলে আমি x1 এর দুই পাশে ডেল্টা পরিমাণ ডান দিকে আর বাম দিকে নিলাম, ডান দিকেও ডেল্টা পরিমাণ বাম দিকেও ডেল্টা পরিমাণ অংশ নিলাম, এন্ড এই অংশের ভিতরে যদি কোনো পয়েন্ট x থাকে, সো x can be here, x can be here or wherever, but এই জায়গার ভিতরে থাকতে হবে। সো x1 এর ডানে বামে ডেল্টা পরিমাণ যে অংশটা নিচ্ছি দুই দিকেই ডেল্টা ডেল্টা, এর ভিতরে যদি x থাকে সেটাকে আমরা বলি মডুলাস of x minus x1 is less than delta. This is what it means basically, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এবার f of x1 হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হলো f of x1। f of x1 f of x minus f of x1 less than epsilon এর অর্থ হচ্ছে আমি f of x1 এর উপরে নিচে এপসাইলন পরিমাণ করে জায়গা নেব, এন্ড এই জায়গার মধ্যে যদি এই যে এইটুকু অংশের মধ্যে যদি আমার f of x থাকে তাহলে আমরা সেটাকে বলি যে f of x minus f of x1 modulus of that is less than epsilon। এটা কিন্তু আমরা যারা মডুলাসের সংজ্ঞা জানি এইটুকু তো রিয়েল অ্যানালাইসিস বিশেষ সবাই জানে, এইটুকু জানলে এটা ইজিলি বুঝতে পারি যে এই দুটোর অর্থ এটাই। তো এখানে দাবি যেটা সেটা হচ্ছে যে আমার এপসাইলন ফর এনি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেস দেওয়ার অংশ হচ্ছে এটা ফর এনি, আচ্ছা আমি বাকি জায়গাগুলো একটু মুছে দিই দেখতে সুবিধা হওয়ার জন্য। সো ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0, তার মানে আমি যত ছোট এপসাইলন নেই না কেন, ঠিক আছে, f of x1 এর যত কাছেই আমি আসি তাতে কোনো সমস্যা নেই, আমি কারেসপন্ডিং একটা ডেল্টা পাবো, যেন আমার বিন্দু x যদি এর ভিতরে থাকে, x হচ্ছে যে কোনো একটা সংখ্যা, তাহলে তার যে ফাংশনাল ভ্যালু f of x সেটাও এপসাইলনের ভিতরে থাকবে। ক্রাক্সটা কি? ক্রাক্সটা হচ্ছে আমি এপসাইলনকে যত ইচ্ছা ছোট করতে পারবো, আমি কারেসপন্ডিং ডেল্টা একটা পাবোই পাবো, যেন ওই রেঞ্জের ভিতরে, ওই ডেল্টা রেঞ্জের ভিতরে x থাকলেই f of x টা এই এপসাইলন রেঞ্জের ভিতরে চলে আসে। সেটা হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনিশন অফ কন্টিনিউইটি। আমি জাস্ট রিমাইন্ড করাই দিলাম, এটা যদি কারো মানে একেবারেই বুঝতে সমস্যা হয় তাহলে আই থিংক এটার জন্য আরো অনেক ভিডিও আছে, অলরেডি এক্সিস্টিং অনেক ভিডিও যেখানে অনেক সুন্দর করে এপসাইলন ডেল্টা ডেফিনিশন বোঝানো হয়। বাট বেসিক ফ্যাক্ট এটাই যে আমি এপসাইলনকে অনেক ছোট করে নেব এবং আমি কারেসপন্ডিং ডেল্টা পাবো। ওকে, এখন আমি দেখাই যে এই এপসাইলন ডেল্টা ডেফিনিশনটা, এই যে আমি ডান দিকে যে নন কন্টিনিউয়াস ফাংশনটা আঁকলাম এটার জন্য কাজ করে না এট দ্য পয়েন্ট x1 যে পয়েন্টটা, x1 পয়েন্টে হচ্ছে এই ফাংশনে একটা ব্রেক আছে, আমার কলম উঠাতে হয়েছে এই x1 পয়েন্টে, এখানে এটা কাজ করে না, কারণ ধরি যে x1 পয়েন্টে ফাংশনটার ভ্যালু হচ্ছে এইটা, সো দিস ইজ f of x1 ধরে নিলাম। আচ্ছা, ফাংশনটাকে একটু সুন্দর করে আঁকি আমার সুবিধার জন্য, লেটস ফাংশনটা এইটা। ওকে, ধরে নিলাম যে x1 বিন্দুতে ফাংশনটার ফাংশনাল ভ্যালু হচ্ছে এটা f of x1, যেটা হচ্ছে এখানে। এখন আমি f of x1 এর সারাউন্ডিং যদি আমি এই এটা নেই, অর্থাৎ এপসাইলনকে আমি একটু ছোট করে ফেললাম, একটা ছোট এপসাইলন নিলাম ফর সাম ভ্যালু, যেটা খুবই ছোট একটা ভ্যালু, এরকম একটা এপসাইলন নিলাম, এইবার কিন্তু আমি আর কারেসপন্ডিং ডেল্টা পাচ্ছি না, যে ডেল্টার ভিতরে থাকলেই f of x এপসাইলনের ভিতরে থাকে। যেমন আমি এই ডেল্টাটা নিলাম, নিয়ে দেখলাম যে আচ্ছা এই ডেল্টার ভিতরে থাকলে f of x কোনটা হয়, f of x হয় এইটা, সো এই ডেল্টার ভিতরে আছে x, এটা ধরলাম x, কিন্তু f of x হচ্ছে এপসাইলন ইন্টারভালটার ভিতরে নাই। ওকে, f of x এর দুই পাশের এপসাইলন ইন্টারভাল এটার ভিতরে নাই, এন্ড
এরকম আমি কোনো ডেল্টাই এখানে আসলে পাবো না। আমার মনে হতে পারে আমি যদি আরো ছোট করে ফেলি, আরো ছোট করে ফেলি, আরো ছোট করে ফেলি, অনেক ছোট করে ফেললাম, করে অনেক ছোট একটা ডেল্টা নিলাম, কিন্তু তারপরেও as long as আমি ডেল্টা খুবই ছোট ডেল্টা নিলাম, কিন্তু as long as আমি x বিন্দুটা x1 এর বাম পাশে নিচ্ছি, থিং ইজ তখন ওই ফাংশনের উপরের ব্রাঞ্চেই চলে আসবে f of x, এবং উপরের ব্রাঞ্চে আসা মানেই এই এপসাইলনের বাইরে চলে যাওয়া। সো তার মানে এটা কন্টিনিউয়াস না, বিকজ আমি সাফিসিয়েন্টলি স্মল এপসাইলন নিলে আমি তার কারেসপন্ডিং কোনো ডেল্টাই পাচ্ছি না, যেই ডেল্টা ইন্টারভ্যালের ভিতরে থাকলে f of x অটোমেটিক এপসাইলন ইন্টারভ্যালের ভিতরে থাকে, এই জিনিসটা হচ্ছে না, এই কারণে এটা কন্টিনিউয়াস না। তাহলে এই যে পেন্সিল না উঠানোর ক্রাইটেরিয়া, এই পেন্সিল না উঠানোর ক্রাইটেরিয়াটাকে এইরকম কাল ভরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে অ্যাকচুয়ালি রিগোরাস করা যায়। ওকে, আমি কাউন্টার এক্সাম্পলটা এই কারণেই দিলাম। কাউন্টার এক্সাম্পল আমি পেন্সিল উঠিয়েছিলাম এবং দেখালাম যে পেন্সিল উঠানো মিন্স এপসাইলন ডেল্টা ডেফিনেশনে এটা কন্টিনিউয়াস না। ওকে, এখন আমাকে যেতে হবে যে এটাকে কিভাবে আরো জেনারেলাইজ করা যায়, কারণ এটা আমি দেখালাম জাস্ট r থেকে r এ। এতক্ষণ যে ফাংশনটা নিয়েছিলাম that function was from r to r, বাট ফাংশন তো জাস্ট r থেকে r এ হয় না, আমি এখানে আরো জেনারেলাইজড ফাংশন নিতে চাচ্ছি, যেটা হচ্ছে rn থেকে rm এ। এবং আমার এই কন্টিনিউইটির যে আন্ডারগ্রাজুয়েট ডেফিনিশন বা ক্যালকুলাস ডেফিনিশন, এই কন্টিনিউইটির এই ক্যালকুলাস ডেফিনিশনটার এই হায়ার ডাইমেনশনে কি হয় সেটা এখন আমি দেখব। ওকে, আই গেস অনেকেরই r থেকে r এর কন্টিনিউইটি অনেকেরই মনে থাকে, বাট হায়ার ডাইমেনশন মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস যেটাকে বলা হয়, ওখানে কন্টিনিউইটির ডেফিনিশনটা আসলে অনেকেরই হয়তো মনে নেই। সো এটা একটু জানা দরকার ডিটেইলসে। আইডিয়াটা কিন্তু সেম, আইডিয়াটা সেম, অর্থাৎ ওই একটা এপসাইলন থাকবে, একটা ডেল্টা থাকবে, বাট এর আগে এটা ছিল ইন্টারভাল। ওকে, এর আগে জিনিসটা ছিল এপসাইলন ডেল্টার ইন্টারভাল। এখন অ্যাকচুয়ালি এপসাইলন ডেল্টার ইন্টারভাল হবে না, কারণ যেহেতু হায়ার ডিমেনশন, সো ইভেন টু ডিমেনশন হলেও এখানে যেটা হবে সেটা হচ্ছে এপসাইলন বা ডেল্টা রেডিয়াসের ওপেন বল। ওকে, আলটিমেটলি দ্যাট ইজ গোনা হ্যাপেন, যে এপসাইলন বা ডেল্টা রেডিয়াসের ওপেন বল n dimension হলে n dimensional open ball epsilon radius and delta radius ইত্যাদি ইত্যাদি। সো যদিও ক্যালকুলাসে আমরা ওটাকে অ্যাকচুয়ালি ওপেন বল বলে, মানে জিনিসটা ওপেন বল ডেফিনিশন দেখলেই বোঝা যাবে, বাট আমরা ক্যালকুলাসে ওটাকে ওপেন বল না বলে অন্য একটা নাম দিতাম, সেই নামটা হচ্ছে নর্ম, NORM, নর্ম। প্রথমে দেখি যে rm। ওকে, লেটস সে আমার একটা স্পেস rm, এটা হচ্ছে n dimensional ইউক্লিডিয়ান স্পেস অর হোয়াটএভার। এখন দুটো পয়েন্ট নেই, rm এর একটা পয়েন্ট হচ্ছে a, একটা পয়েন্ট b। rm এর একটা পয়েন্ট a হওয়া মানে কি, তার মানে তার m টা হচ্ছে, m টা ভ্যালু আছে এখানে a1 থেকে am, তেমনি b এরও ভ্যালু আছে অ্যাকচুয়ালি m টা। আমি সংক্ষেপে জাস্ট b লিখতেছি as a point, বাট তার কোঅর্ডিনেট কিন্তু m সংখ্যক। তাহলে rm এর দুইটা পয়েন্ট, এদের মধ্যকার norm is defined as follows. Norm is defined, এটা হচ্ছে নর্মের ডেফিনিশন in calculus, and সেটা হচ্ছে root over of a1 minus b1 whole square plus dot dot and plus am minus bm whole square. ওকে, তো দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে নর্মটা a থেকে b এর ডিসটেন্স, এটা হচ্ছে একটা ডিসটেন্সের মতন, বাট এটা এই ডেফিনিশনটা কিন্তু অনেকটা এর মতন হয়ে যায়, ওপেন বলের ডেফিনিশনের মতনই কিন্তু এটা অনেকটা। আমরা দেখতেছি যে rm এর ভিতরে আমি নতুন একটা ডেফিনিশন আনলাম, নর্ম, এন্ড নর্ম হচ্ছে দুইটা বিন্দু কাইন্ড অফ লাইক এ ডিসটেন্স। ওকে, এটাকে অ্যাকচুয়ালি আমরা ওই আগে যে ওপেন বলের ডেফিনেশন দেখেছিলাম সেই ওপেন বলের ডেফিনেশনের সাথে আমি এটা মিল করতে পারি। কিভাবে? লেটস সে এটা হচ্ছে আমার rm, যদিও আমি দুইটা কোঅর্ডিনেটই আঁকতে পারবো, m টা কোঅর্ডিনেট আমার পক্ষে আঁকা সম্ভব না, বাট আমি এখানে rm বোঝাচ্ছি।
এটা একটা পয়েন্ট এ, and let's say আমি একটা ওপেন বল নিতে চাই এ এর পাশে, যে ওপেন বলের রেডিয়াস হচ্ছে স্মল r, তাহলে the ball of radius r surrounding the point a, এটাকে আমি এখন নর্ম দিয়ে ডিফাইন করতে পারি এইভাবে: the ball is the set of all points q belonging to rm such that the norm of q minus a is less than r, because this is just what it means to be an open ball. Open ball এর ডেফিনিশনটাকে আমি জাস্ট এই নর্মের যেহেতু ডেফিনিশন দিয়েছি অলরেডি, আমি সেই নর্মের ডেফিনিশন দিয়ে লিখে দিলাম। আদারওয়াইজ আমার অ্যাকচুয়ালি যে এই পার্টটা থাকতো, বাট ওটাকেই আমি ক্যালকুলাস যখন করতাম, মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, তখন ওটাকে আমি বলতাম নর্ম। সো সেটা আমি রিপ্লেস করে দিলাম, নাথিং এলস। তাহলে একই জিনিস কিন্তু আর এম এ হইতে পারে, এম তো যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, আর 1 2 3 4 এভরিথিং। তো এবার আমি যে ডেফিনিশনে যাব সেটা হলো আমাদের একটা ফাংশন আমি ডিফাইন করব, সেটা আর এম থেকে আর এন এর মাঝে একটা ফাংশন। ওকে, তাহলে এই ফাংশনটা f is a function from Rm to Rn, অর্থাৎ m ডিমেনশনাল স্পেস থেকে n ডিমেনশনাল স্পেসে। তাহলে এই ফাংশনগুলো কিরকম হবে? এটা যদি Rm হয় এবং এটা যদি Rn হয়, এদের মধ্যকার ম্যাপ Rm এর যে কোনো একটা বিন্দু, হয়তো আর এম এর কোনো একটা বিন্দু আর এন এর কোনো একটা বিন্দুর সাথে ম্যাপ হবে। আচ্ছা, আমার মনে হয় এম আর এন শুনতে প্রায় একই রকম লাগে, তো বারবার বললে মানুষের কনফিউশন হতে পারে, তো আমি নামগুলো চেঞ্জ করে একটাকেতেই হচ্ছে লেটস সে একটা হচ্ছে আর সি আর একটা হচ্ছে আর ডি, তাহলে মনে হয় শুনতে আলাদা হবে এবং সুবিধা হবে। তাহলে এই ম্যাপগুলো হচ্ছে আর সি এর এলিমেন্টগুলোকে আর ডি এর এলিমেন্টে ম্যাপ করে, যে কোনো রকম হতে পারে। আমি একটা টিপিক্যাল একটা এক্সাম্পল দিই, যেমন এমন হতে পারে যে এফ অফ x1 dot 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 x c is equals to x1 plus x3 cubed root over x4 dot 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 x1 to the power x5। এখানে আমি কমা যে দিলাম, এখানে অ্যাকচুয়ালি উপাদান কয়টা থাকবে? একটা দুইটা এরকম করে। এখানে উপাদান থাকবে আমার ডিটা। ওকে, ডি ডিফারেন্ট এলিমেন্টস থাকবে, কারণ আমি আর সি থেকে আর ডি তে যাচ্ছি। আর সি, আর এখানে হচ্ছে সিটা উপাদান, কারণ এখানে আর সি এর প্রতিটা এলিমেন্ট এর কোঅর্ডিনেট হচ্ছে সি সংখ্যক, আর আর ডি এর প্রতিটা এলিমেন্টের কোঅর্ডিনেট হচ্ছে ডি সংখ্যক। এইটা হচ্ছে একটা ফাংশন আর সি থেকে আর ডি তে। এরকম আরো অনেক ফাংশন হতে পারে যারা এইভাবে ম্যাপ করবে। এন্ড এই জিনিসটা আমরা আসলে আগে যখন ফাংশন দিতাম তখন ওই এক্স আর ওয়াই দিয়ে ইজিলি বুঝাতে পারতাম, কারণ এখানে এক্সও ছিল ওয়ান ডিমেনশনাল, ওয়াইও ছিল ওয়ান ডিমেনশনাল, অর্থাৎ ওগুলো ছিল আর থেকে আর এ ফাংশন, এন্ড সেটা আমি এরকম একটা গ্রাফ এঁকে বুঝে দিতে পারতাম। এখানে সেই সুযোগটা নাই, কারণ এখানে ওয়ান ডিমেনশন থেকে ওয়ান ডিমেনশনে ফাংশন না, এখানে হচ্ছে সি ডিমেনশন থেকে ডি ডিমেনশনে। The best we can do is draw diagrams like this. আচ্ছা, এখন আমি তাহলে
এইরকম একটা কেসে আরসি থেকে আরডি এরকম একটা কেসে কন্টিনিউটি কি সেই ডেফিনিশনে যাই। এই কন্টিনিউটিটা কিন্তু আমরা অলরেডি ক্যালকুলাসে পড়ে আসার কথা, আমরা যারা মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস করেছি অফকোর্স সবারই পড়ার কথা একটা স্মল, এটা মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসে এটা হচ্ছে কন্টিনিউটি। সো এখানে কন্টিনিউটির ডেফিনিশনটা এরকম, definition, let's say f is a function from rc to rd is continuous at x1 আচ্ছা x1 বিন্দুটা না দিয়ে আমি দিই continuous at a and a জিনিসটা কিন্তু কিসের অন্তর্ভুক্ত, a হচ্ছে rc এর একটা এলিমেন্ট। So the function f is continuous at the point a if for any epsilon greater than 0 there exists a delta greater than 0, এই epsilon আর delta এগুলো হচ্ছে সব real number, such that as long as x minus a, the norm of x minus a is less than delta, we have f of x minus f of a. This norm is less than epsilon. তার মানেটা কি দাঁড়ালো, ধরি এটা হচ্ছে একটা বিন্দু a আর এটা হচ্ছে তার ইমেজ আন্ডার দ্য ফাংশন f, এই ইমেজটা হচ্ছে f of a। এখন আমি f of a এর আশেপাশে যদি একটা এপসাইলন আকৃতির বল নেই, ওকে, এই বলটার রেডিয়াস হচ্ছে এপসাইলন, তাহলে আমি অফকোর্স a এর আশেপাশে একটা ডেল্টা আকৃতির ডেল্টা রেডিয়াসের বল পাবো, যেন কোনো বিন্দু এর ভিতরে থাকা মাত্র, ধরলাম সেই বিন্দুটা হচ্ছে x, f of x হচ্ছে এপসাইলন বলের ভিতরে থাকবে, ওকে। এন্ড ক্রাক্স কিন্তু আগের মতনই, এপসাইলনটা এখানে কিন্তু বলা আছে যে ফর এনি এপসাইলন, মানে আমি যত ছোট এপসাইলন নেই কোর্স আমি তার কারেসপন্ডিং একটা ডেল্টা পাবোই পাবো, যেন ওর ভিতরে ওইটুকুন অঞ্চলের ভিতরে আমি কোনো একটা পয়েন্ট নিলে তার ইমেজটা এই এপসাইলন অঞ্চলের ভিতরে থাকে। অ্যান্ড ক্রাক্স এটাতে এপসাইলন ক্যান বি অ্যাজ স্মল অ্যাজ আই উইশ, ইট ক্যান বি ভেরি স্মল, ওকে। বাট যতই স্মল করি তার কারেসপন্ডিং একটা ডেল্টা পাবো, অর্থাৎ লেটস সে আমি যদি এপসাইলনটাকে অনেক স্মল করে দিয়ে এইভাবে নেই, লেটস এইটা নিলাম আমি এবার এপসাইলন, ওকে, এই এপসাইলন অঞ্চল যেটা সেটা হচ্ছে এইটুকু, তাহলে এখন কিন্তু এমনও হতে পারে যে এই এপসাইলন অঞ্চল যেহেতু বেশি ছোট হয়ে গিয়েছে, এখন যদি আমি এখান থেকে একটা পয়েন্ট x নেই, তার যে ইমেজ সেটা হয়তো এই ব্লু অঞ্চলের ভিতরে না যেয়ে এখানে যেতে পারে f of x, বাট যেহেতু এটা কন্টিনিউয়াস ফাংশন সেহেতু আমি আরেকটা ভিন্ন ডেল্টা পাবো, এই যে এপসাইলন চেঞ্জ করে আমি ছোট বানাই ফেললাম, দিস এপসাইলন ছোট একটা এপসাইলন বানালাম, কাজে আমি এবার একটা ভিন্ন ডেল্টা পাবো, মাচ স্মলার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। এই ভিন্ন ডেল্টার জন্য এইবার আমি যদি এই অঞ্চলের ভিতরে নেই, ডেল্টা অঞ্চলের ভিতরে, তাহলে আমি অবশ্যই তার ইমেজকে এই এপসাইলন অঞ্চলের ভিতরেই পাবো, ওকে। আমার মনে হয় এই ডেফিনিশনটা দু একবার দেখলে ইজিলি আমরা বুঝতে পারবো এখানে কি মিন করা হচ্ছে, ওকে। আর আরেকটা জিনিস, এই যে এখানে যে নর্মটা x মাইনাস এ, এই নর্মটা হচ্ছে c ডিমেনশনের জন্য,
f of x minus f of a এই নর্মটা হচ্ছে ডি ডিমেনশনের জন্য। ওকে, এবারও একটা জিনিস আমি আবার দৃষ্টি আকর্ষণ করি যে এই যে এপসাইলন ডেল্টা ডেফিনিশন, এটা আগেও হোক এখনো হোক, এখানে কিন্তু আমরা ফ্রি রাখি এপসাইলনকে, অর্থাৎ কোডোমেইনে বা ইমেজ সেটের মধ্যে যেটা নেই এপসাইলন, এটাকে আমি ফ্রি রাখি, এটাকে আমি যত ইচ্ছা ছোট নেই, আর ওইটার উপর বেস করে আমি যে ডেল্টাটা নেই ওইটা কিন্তু আর ফ্রি না, কারণ এপসাইলন যদি অনেক ছোট হয় ডেল্টাকে কারেসপন্ডিংলি ছোট হতে হবে। এপসাইলন নিলাম অনেক ছোট, ডেল্টাকে নিলাম যা মস্ত বড় একটা, তাহলে হবে না ইন মোস্ট কেসেস। সো এখানে কিন্তু ফ্রি আমার এপসাইলন না, একে আমি যত ইচ্ছা ছোট করবো, ডেল্টা হচ্ছে এপসাইলনকে ফলো করবে। ওকে, ডোমেইনের যে জিনিসটা ডেল্টা, এটা এপসাইলনকে ফলো করবে। তার মানে উল্টাটা কিন্তু খাটে না, অনেকেই অনেক সময় ভাবে যে উল্টাটাও খাটতে হবে, এবং আমি হয়তোবা অনেক জায়গায় ইনস্ট্রাক্টরদেরকেও হয়তোবা দেখেছি যে কেয়ারলেসলি হয়তো বলে দিয়েছেন যে উল্টাটাও খাটবে না, উল্টাটা এখানে খাটার প্রয়োজন নাই, ফর মাই ডেফিনিশন দ্যাট ইজ নট নেসেসারি। খাটতে পারে অন্য কোনো কারণে, হয়তোবা ফাংশনটার বিপরীত ফাংশন থাকতে পারে, বিপরীত ফাংশনটাও কন্টিনিউয়াস, এই কারণে হয়তো উল্টা খাটতে পারে, ফর দিস ফাংশন এফ উল্টাটা খাটা জরুরি না। অর্থাৎ আমি এখানে যে কোনো রকম ডেল্টা নিয়ে তারপর কারেসপন্ডিং আমি সবসময় এপসাইলন পাবই, যেন ডেল্টার ভিতরে থাকলে এপসাইলনের ভিতরেও থাকে, এই জিনিসটা নাও হতে পারে, ইটস নট নেসেসারি। ওকে, এটা হচ্ছে আমার ডেফিনেশন অফ কন্টিনিউইটি অ্যাট দ্য পয়েন্ট এ। আবারও বলি এখানে কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এ, তাহলে টোটাল ফাংশনটা কন্টিনিউয়াস হবে যখন ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট এনি পয়েন্ট। এখানে আমি জাস্ট একটা পয়েন্ট এ তে দেখালাম, এমন হতে পারে যে ফাংশনটা ডোমেইনের সব পয়েন্টে কন্টিনিউয়াস। ওকে, আবার এমনও হতে পারে যে না, ফাংশনটা ডোমেইনের একটা সাবসেটে কন্টিনিউয়াস, মানে আরসি এর একটা সাবসেটে কন্টিনিউয়াস, পুরো আরসিতে কন্টিনিউয়াস না, ইত্যাদি। সো আর যদি ফুললি কন্টিনিউয়াস হতে হয় তাহলে আরসি এর সব পয়েন্টেই এই ডেফিনিশনটা থাকতে হবে। এখন এইটা ছিল হচ্ছে ক্যালকুলাস ডেফিনিশন ফর কন্টিনিউইটি। আমার দাবিটা হলো, সো দিস ইজ মাই ক্লেম, আমার ক্লেম হলো যে RC equipped with the standard topology and RD সেটাও equipped with the standard topology। আমি স্ট্যান্ডার্ড টপোলজি আগের ভিডিওগুলোতে মেনশন করেছি, বিস্তারিত ব্যাখ্যা, সো ওটা দেখতে হবে কেউ ভুলে গিয়ে থাকলে। যদি এরকম হয় and f is a function from RC to RD, then f is continuous if a function from RC to RD is continuous if and only if if the function from RC to RD is continuous in the epsilon delta sense. Okay, এখানে লেখা রাখি continuous in topology sense, তার মানে টপোলজিতে আমি কন্টিনিউইটি সংজ্ঞা দিয়েছি, এখানে হচ্ছে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে উইথ রেসপেক্ট টু টপোলজিতে, কিন্তু কন্টিনিউইটির জন্য আমার বলতে হবে কোন টপোলজি, ডোমেইনের কোনটা টপোলজি, কোডোমেইনের টপোলজি কি সেটা বলতে হবে। সো ফাংশন এফ এটা ধরা যাক কন্টিনিউয়াস উইথ রেসপেক্ট টু আরসি ও স্ট্যান্ডার্ড, আরডি ও স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড টপোলজি উইথ রেসপেক্টে যদি কন্টিনিউয়াস হয় ইন দ্য টপোলজি সেন্স অফ কন্টিনিউইটি, এটা হবে যদি এবং কেবল যদি ফাংশনটা কন্টিনিউয়াস এপসাইলন ডেল্টা সেন্সেও হয়ে থাকে। ওকে, সো
আমাকে এখন প্রুফ করতে হবে দুই দিক থেকে, যেহেতু ইফ এন্ড অনলি ইফ, তার মানে আমাকে দুইটাই প্রুফ করতে হবে দুই দিক থেকে। প্রথমে আমি ধরে নিব যে ফাংশনটা স্ট্যান্ডার্ড টপোলজির রেসপেক্টে কন্টিনিউয়াস ইন দ্য সেন্স অফ কন্টিনিউইটি ডিফাইন্ড ফর টপোলজি, and then using that assumption we are going to prove that the function is continuous in the epsilon delta sense, and then we will do the reverse. We will say that the function is continuous in the epsilon delta sense, we will assume that, and then we will prove that it is also continuous in the sense of topology with respect to the standard topology. আচ্ছা, সো প্রথমে আমি অ্যাজিউম করে নিতে হবে। আচ্ছা, আর প্রমাণের ক্ষেত্রে আমি ফার্স্টে পিক্টোরিয়ালি জিনিসটা বোঝানোর ট্রাই করব যে why this should be something like this। এরপরে হচ্ছে আমি প্রমাণটা ম্যাথমেটিশিয়ানদের মতন লেখার ট্রাই করব। ওকে, আচ্ছা, প্রমাণের আগে আমার একটা প্রিলিমিনারি অবশ্য বলে দেওয়া দরকার। প্রমাণের আগে একটা নেসেসারি প্রিলিমিনারি। I guess this should be clear enough for anybody who has understood what standard topology is and what open balls are, but still let me say this, যে any open ball is an open set in standard topology. স্ট্যান্ডার্ড টপোলজিতে কিন্তু ওপেন বলগুলা অবশ্যই ওপেন সেট। ওকে, কারণ হচ্ছে এটা তো ছবি দেখলে খুব ইজিলি বোঝা যায়। আমি যদি এরকম একটা ওপেন বল নেই কোনো একটা পয়েন্টের সারাউন্ডিং এ, এই এই ওপেন বলের ভিতরের যে কোনো একটা পয়েন্টের কিন্তু আবার ওপেন বল থাকবে, যে ওপেন বলটা পুরোপুরি এই বড় ওপেন বলটার ভিতরে কন্টেইনড, অ্যান্ড দ্যাট মিনস যে কোনো ওপেন বল যদি আমি নেই সেই ওপেন বল হবে স্ট্যান্ডার্ড টপোলজির ওপেন সেট। ওকে, সো এটা ছিল আমার একটা সাইড রিমার্ক যেটা নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রুফ। সো আমি প্রুফের প্রথমে উল্টা সাইড দিয়ে যাই। সরি, প্রথমে হচ্ছে আমি অ্যাজিউম করে নেই যে continuous in the topology sense with respect to the standard topologies. এখন আমি দেখাই যে জিনিসটা কিভাবে হবে। এটা হচ্ছে আর সি, এটা হচ্ছে আর ডি। আমাকে তো এখন দেখাতে হবে এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট হচ্ছে এফ অফ এ। আমার এখন দেখাতে হবে যে এফ এর সারাউন্ডিং এ আমি যে কোনো এপসাইলন বল যদি নেই, যত ছোটই হোক, আমি করেসপন্ডিং একটা ডেল্টা বল পাবো, যেন as long as x belongs to this ball, x belongs to, let's say পয়েন্টটা হচ্ছে x belongs to this delta ball, f of x will automatically belong to this epsilon ball. তো আমার অ্যাজাম্পশন কি এটা টপোলজি সেন্সে কন্টিনিউয়াস। এফ অফ এ এর আশেপাশে আমি এপসাইলন রেডিয়াসের যে বলটা নিলাম সেই বলটা কি একটা ওপেন সেট অফ আরটি। তাহলে এই বলটা যদি একটা ওপেন সেট অফ আরটি হয়, তাহলে এই বল এর প্রি ইমেজ, এই বলের প্রি ইমেজ তাহলে কি হবে, একটা ওপেন সেট হবে। কারণ নিয়ম হচ্ছে প্রি ইমেজ অফ ওপেন সেটস আর ওপেন কন্টিনিউয়াস ম্যাপের ক্ষেত্রে, এন্ড এই ফাংশনটা কন্টিনিউয়াস ইন দ্যাট সেন্স। তাহলে এখানে আমি একটা এপসাইলন বল নিলাম এবং আমি তার একটা প্রি ইমেজ
একটা ওপেন সেট পাবো। লেটস সে প্রি ইমেজটা হচ্ছে এইরকম, which is not necessarily a ball but it is an open set। আচ্ছা, তার মানে প্রি ইমেজ মানে কি? তার মানে হচ্ছে যে এই যে এই এবড়ো সেটটা পেলাম, এই এবড়ো সেটটার নাম যদি হয় x, আর এখানে যে এপসাইলন বলটা পেলাম, ball with of radius epsilon surrounding the point f of a, এই x পয়েন্টের ইমেজ হচ্ছে এই বলটা, অর্থাৎ x যে সেটটা, এই সেটের ভিতরে যে কোনো উপাদান নিলে আমি বলের ভিতরে আসতে পারবো। ফাইন। এখন x সেটটা হচ্ছে একটা ওপেন সেট, তার মানে x সেটের ভিতরের যে কোনো পয়েন্ট নিলে ওই সেটের ভিতরে অবস্থান করতেছে এরকম একটা ওপেন বল আমি পাবো। যে কোনো পয়েন্ট নিয়ে যদি ঘটনাটা ঘটে তাহলে এ পয়েন্টের জন্য অবশ্যই হবে। That means I will get a ball surrounding the point A of radius delta, যে বলটা পুরোপুরি x এর ভিতরে আছে। এখন x থেকে যদি আমি ম্যাপ করে এপসাইলন বলের ভিতরে পাই, তাহলে x এর একটা সাবসেট ছোট ডেল্টা বল সেখান থেকে ম্যাপ করে তো অবশ্যই আমি এর ভিতরে পাবো। ওকে, এটাই কিন্তু আমার দরকার, এপসাইলন ডেল্টা ডেফিনেশন, যে আমি এপসাইলন বল দিব এবং আমার কারেসপন্ডিং একটা ডেল্টা থাকবেই, যেন ওই ডেল্টা বলের ভিতরে থাকা মাত্র x, ওই ডেল্টা বলের ভিতরে থাকা মাত্র f of x এপসাইলন বলের ভিতরে থাকে। ক্রাইটেরিয়াটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে, রাইট? পিক্টোরিয়ালি এটার এক্সপ্লেনেশন ছিল এরকম। আমি এটা যদি লেখা ট্রাই করি তাহলে যেটা হবে, we assume that f is continuous in topology sense with respect to standard topologies। এটা আমি assume করে নিচ্ছি। Now take a point A belonging to RC and f of A, which is the image of A under the map F, which belongs to RD. If epsilon greater than 0, is the radius of an epsilon ball around f of A, that is ball of epsilon radius around f of A, then this ball of epsilon around f of A is a member of the O as the standard topology of RD। আচ্ছা, এখানে আমি একটা ডিস্টিংশন করে রাখি, যেমন দুইটা সেম টপোলজি তো না, একটা তো RC আর একটা তো RD তে। কাজে এইখানে আমি ও স্ট্যান্ডার্ডের উপর ছোট্ট করে একটা সি লিখি, ও স্ট্যান্ডার্ড সি, আর এখানে ও স্ট্যান্ডার্ডের উপর একটা ডি লিখি ছোট্ট করে বুঝতে সুবিধার জন্য। সো দিস বল, আমি একটু আগেই বললাম যে যে কোনো ওপেন বল হচ্ছে স্ট্যান্ডার্ড টপোলজির ওপেন সেট। So the ball of radius epsilon surrounding f of A is an open set of standard topology of D, or standard D. Now আমাদের assumption হচ্ছে f is continuous in the topological sense, which means
which means যে pre-image under the map F of the set B epsilon F of A is a member of the standard topology with dimension C. Evidently the point A belongs to this pre-image set. Acha, let's call this set X. Evidently the point A, এটা just কিন্তু আমি একটা নাম দিলাম, it's just a name. Okay, এত বড় কথা না লেখা। So evidently this A belongs to X, কারণ X হচ্ছে pre-ইমেজের সেট। ওকে, আর বলের মধ্যে কিন্তু f of a পয়েন্টটা আছে, কাজেই প্রি-ইমেজ সেটের মধ্যেও নিশ্চয়ই f of a সেটার প্রি-ইমেজ হইল A, সেই পয়েন্টটা থাকবে। ওকে, what I mean is যে এই যে বল, ওপেন বল, এই ওপেন বলের ভিতর তো এই যে এই পয়েন্টটা আছে f of a, তাহলে f of a এর যে প্রি-ইমেজ which means this point, the point A, এটা তো অবশ্যই প্রি-ইমেজ সেটের মধ্যে থাকবে। সেটাই বললাম আর কি, যে A is evidently a member of the pre-image set X, but X কিন্তু open set of the standard topology in C. A হচ্ছে সেই open set এর member. That means there exists a delta greater than 0 such that ball of radius delta surrounding the point A is a subset of X. Okay, and X এর ভিতরে since any point in X maps to ball of radius epsilon surrounding f of A, then any point in the delta ball, because এটা হচ্ছে X এর subset, so that obviously maps to B epsilon f of A. হ্যাঁ, ডেল্টা বলের ভিতরে যে উপাদানগুলো সেগুলো হচ্ছে এপসাইলন বলের সবাইকে কভার করতে পারে না, বাট ডেল্টা বলের সবাই কিন্তু অফকোর্স এপসাইলন বলের ভিতরে থাকবে। ডাজন্ট ম্যাটার এপসাইলন বলের ভিতরে আরো অনেকে আছে, দ্যাট ডাজন্ট কাউন্ট। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম? আলটিমেটলি আমি একটা এপসাইলন রেডিয়াস নিলাম, যে কোনো একটা এপসাইলন রেডিয়াস, অ্যান্ড সেই এপসাইলন রেডিয়াসের যে বল অ্যারাউন্ড f of A সেটার দিকে তাকালাম, and then দেখলাম যে there exists a delta greater than 0 such that any point in that ball maps to the epsilon ball. তার মানে আমার ওই শর্তটাই আসলে পূরণ হয়ে গেল, যে for any epsilon greater than 0 there is a delta greater than 0 such that x minus a is less than this delta will imply f of x minus f of a is less than epsilon. Ultimately এই জিনিসটাই কিন্তু প্রুফ হয়ে গেল। ওকে, and এটা যদিও আমি এখানে প্রুফ করলাম হচ্ছে ফর আ সিঙ্গেল পয়েন্ট a, কিন্তু এই a পয়েন্টটা তো কোনো নির্দিষ্ট পয়েন্ট না, এটা একটা আরবিট্রারি পয়েন্ট, তার মানে যে কোনো পয়েন্টের জন্য RC এর যে কোনো পয়েন্টের জন্য এটা সত্য। ওকে, তার মানে RC হচ্ছে পুরোপুরি কন্টিনিউয়াস, the map F is completely continuous on RC. Okay, in the so F from RC to RD
is continuous in calculus বা epsilon delta sense। এবার আমি উল্টা দিক দিয়ে আসি, অর্থাৎ এবার আমি প্রমাণের সেকেন্ড পার্টে যাব এবং এখানে আমি ধরে নেব যে তারা এপসাইলন ডেল্টা সেন্সে কন্টিনিউয়াস, এবং সেখান থেকে আমি প্রমাণ করব যে তারা স্ট্যান্ডার্ড টপোলজি রেসপেক্টে কন্টিনিউয়াস ইন দ্য সেন্স অফ কন্টিনিউইটি ইন টপোলজি। সেটা প্রুফ করার জন্য আমি আবার ছবি আঁকি। এটা হলো আর সি, ওকে, ছবি আঁকাটা আসলে খুবই বিচ্ছিরি হচ্ছে, সুন্দর করে আঁকা ট্রাই করা উচিত ফর দ্য সেক অফ মাই ভিউয়ার্স, যেন তারা দেখে একটু স্বস্তি পায়। তো বাজে হাতের লেখা বা বাজে ছবিতে আমার মনে হয় ভিউয়ার্সদের জন্য যথেষ্ট কষ্ট হয়। আমার আরো ট্রাই করতে হবে লেখাটা ভালো করার জন্য। ওয়াকম দিয়ে আসলে ভালো লেখাটা একটু কষ্টকর, যেহেতু আমার লিখতে হয়, এখানে তাকাতে হয় স্ক্রিনের দিকে, ল্যাপটপের স্ক্রিনে। এনিওয়েজ, সো আমি এখন অলরেডি জানি যে এটা ক্যালকুলাস সেন্সে এটা কন্টিনিউয়াস। তার মানে লেটস সে আবার একটা পয়েন্ট নিলাম এ, একটা পয়েন্ট নিলাম, আচ্ছা বারবার পয়েন্ট এ নিলে হয়তো মানুষের বোর্ড লাগতে পারে। এবার আমি একটা পয়েন্ট নিলাম বি, আর এখানে পয়েন্টটা নিলাম হচ্ছে এফ অফ বি, the image of b under the map f। এখন ক্যালকুলাস সেন্সে কন্টিনিউয়াস মানে হচ্ছে ফর এনি এপসাইলন বল surrounding the point f of b, I will get a delta ball surrounding the point b such that এই ডেল্টা বলের ভিতরে যে কোনো একটা পয়েন্ট x এর জন্য এইখানে আমি এপসাইলন বলের ভিতরে f of x পাবো। কিন্তু আমার এখানে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে for any open set in RD, সেটা প্রি ইমেজও একটা ওপেন সেট ইন RC। আচ্ছা, তাহলে এটা আমি এখন প্রমাণ কিভাবে করব? মনে করি সে V is an open set in RD। আমার প্রমাণ করতে হবে I need to show that pre-image under the map F of the set V is an open set in RC। এটাই আমার দেখাতে হবে, এবং আমি এটা ধরে নিলাম, ধরি যে V হচ্ছে একটা ওপেন সেট RD তে। এখন RD তে যদি V একটা ওপেন সেট হয়, তাহলে it will look something like this। এই যে এটা হচ্ছে RD তে একটা ওপেন সেট V। ধরলাম যে এটার প্রি ইমেজ সেটটা হচ্ছে এইটা, প্রি ইমেজ সেট, নাম দিলাম তার U। ওকে, সো প্রি ইমেজ সেট অফ V, এটার নাম দিলাম হচ্ছে U, বাট আমি এখনো বলি নাই যে U কি, U RC এর ওপেন সেট কিনা, এটা আমার দেখাতে হবে। ওকে, এখন ধরলাম যে আচ্ছা U এর একটা উপাদান হচ্ছে স্মল b, তাহলে b এর ইমেজ কি হবে? b এর ইমেজ কিন্তু v এর ভিতরেই থাকবে, রাইট? যেহেতু u হচ্ছে প্রি ইমেজ সেট, v হচ্ছে ইমেজ সেট, কাজেই b এর ইমেজটা f of b এটাও v এর ভিতরে থাকবে। নাও এটা ক্যালকুলাস সেন্সে, এপসাইলন ডেল্টা সেন্সে কন্টিনিউয়াস, এন্ড আমি অলরেডি জানি যে v হচ্ছে একটা ওপেন সেট। v যদি একটা ওপেন সেট হয় আর v এর একটা মেম্বার যদি f of b হয়,
তাহলে অবশ্যই আমি এরকম একটা ওপেন বল পাবো, যে ওপেন বলটা পুরোপুরি ভি এর ভিতরে, হ্যাঁ পুরোপুরি ভি এর ভিতরে কন্টেইনড। কি জন্য? এটা কিন্তু আমি পাইলাম হচ্ছে ফ্রম দ্য ডেফিনেশন অফ অ্যান ওপেন সেট। স্ট্যান্ডার্ড টপোলজিতে ওপেন সেট হওয়া মানেই ওই ওপেন সেটের ভিতরে যে কোনো উপাদানের চারপাশে আমি এপসাইলন বল পাবো, যেটা পুরোপুরি ওই সেটের ভিতরে থাকবে। তাহলে এখানে আমি এপসাইলন বলটা নিলাম। আচ্ছা, তাহলে এখানে এফ অফ বি যেটা এই পয়েন্টের সারাউন্ডিং আমি একটা এপসাইলন বল পাবো অফকোর্স, বাট যেহেতু এটা এপসাইলন ডেল্টা সেন্সে কন্টিনিউয়াস, তার মানে হচ্ছে আমি বি বিন্দু এইটার চারপাশেও আমি একটা ডেল্টা ওপেন বল পাবো, ডেল্টা রেডিয়াসের, যেন এই ডেল্টা বলের ভিতরে থাকা মাত্রই ইমেজ কোনো বিন্দু যদি ডেল্টা বলের ভিতরে থাকে সেই বিন্দুর ইমেজটা হবে এপসাইলন বলের ভিতরে। ওকে, সো এরকম একটা ডেল্টা বল আমি পাবো, যে এই যে তার ভিতরে একটা বিন্দু এক্স আর সেই বিন্দুটার ইমেজ এফ অফ এক্স। এখন এই যে ডেল্টা বলটা পেলাম, এই ডেল্টা বলের যে কোনো বিন্দু ছোট্ট এপসাইলন বলের ভিতরে আসতে হবে, ডেল্টা বলের যে কোনো বিন্দুর ইমেজ। যেহেতু ডেল্টা বলের যে কোনো বিন্দুর ইমেজ এই এপসাইলন বলের ভিতরে আসতেই হবে, কাজেই there is no possibility যে this delta ball is bigger than u। ওকে, ডেল্টাটা ইউ এর থেকে বড় হইতে পারে না। আমি একে দেখাই যে জিনিসটা কিরকম হাস্যকর হইতো যদি ডেল্টা বলটা ইউ এর থেকে বড় হইতো। এই যে ধরলাম যে ডেল্টা বলটা এরকম, পসিবল না বাট তাও আঁকলাম আর কি। ওকে, সেই ক্ষেত্রে আমি ডেল্টা বলের ভিতরে এই একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা ম্যাপ করলে এপসাইলন বল তো দূরের কথা ভি এর বাইরে চলে যাবে। দ্যাট মিন্স এই ডেল্টা বলটা কখনো ইউ এর থেকে বড় হতে পারবে না, ইউ এর ভিতরেই হইতে হবে। ওকে, আর যদি ডেল্টা বলের কোনো উপাদান ইউ এর বাইরে যায়, তাহলে ওইটাকে ম্যাপ করলে তো ভি এরও বাইরে চলে যাবে, কারণ ইউ হচ্ছে ভি এর পুরা প্রি ইমেজ সেটটা। ইউ এর বাইরের যে কোনো পয়েন্ট ভি এর বাইরে। ওকে, ইউ এর বাইরের যে কোনো পয়েন্ট is mapped by the map f outside v, কারণ ইউ পুরোটা হচ্ছে ভি পুরোটার প্রি ইমেজ সেট। সো সোজা কথা, এই যে ডেল্টা বল, এই ডেল্টা বলটা will be contained in u। ওকে, যেভাবে ছবিটা এঁকেছি আর কি, যে ডেল্টা বল ইউ এর ভিতরে কন্টেইন, বাট দ্যাট মিন্স হোয়াট? আমি যে কোনো একটা বিন্দু বি দিয়ে স্টার্ট করেছি ইউ এর ভিতরে, এবং আবিষ্কার করেছে যে বি এর চারপাশে একটা ডেল্টা বল আছে যেটা ওই ইউ এর ভিতরেই। That sounds exactly like the definition of an open set in the standard topology। তাহলে এইভাবেই প্রুফ হয়ে যাচ্ছে যে ইউ যেটা হচ্ছে ভি সেটের প্রি-ইমেজ সেট, সেটা একটা ওপেন সেট ইন দ্য স্ট্যান্ডার্ড টপোলজি অফ আরসি। তাহলে এবার আমি এটা লিখি যে টেক আ পয়েন্ট বি ইন ইউ। আমার দেখাতে হবে যে বি এর চারপাশে একটা ওপেন বল আছে, যে ওপেন বলটা কন্টেইন এন্টায়ারলি ইন ইউ। ওকে, এই যে পয়েন্ট বি নিলাম, এই বিটা তো ইউ এর হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, আরবিট্রারি পয়েন্ট, কাজে আমি এটা প্রমাণ করা মানেই হচ্ছে ইউ একটা ওপেন সেট। সো টেক এ পয়েন্ট বি ইন ইউ since f is continuous in epsilon delta sense, so for ওকে আচ্ছা, সিন্স না, এটা আমি জাস্ট একবার লিখে রাখি যে f is continuous in epsilon delta sense, জাস্ট কথাটা লিখে রাখলাম to remind me and use it later। এখন
f of b তো v এর অন্তর্ভুক্ত। ওকে, যে b যেহেতু u, b belongs to u, now f of b belongs to v, but v হচ্ছে ওপেন সেট। এটা আমি আগেই বলে দিয়েছি যে v is an open set. So there exists an epsilon greater than 0 such that the ball surrounding f of b of radius epsilon is a subset of the set v. But আমি এখানে অলরেডি বললাম যে f is continuous in epsilon delta sense, তার মানে there also exists a delta greater than 0 such that the ball of radius delta surrounding b has the property, কি property, propertyটা আমি একটা বক্সের মধ্যে লিখি যে x belonging to this ball implies f of x belonging to that ball, f of x belongs to that ball. Okay, তাহলে এই প্রপার্টিটা আছে। তো there exists a delta such that this delta ball has this property যে delta বলের ভিতরে যে কোনো এলিমেন্ট will be mapped to inside the epsilon ball, বাট যেহেতু ডেল্টা বলের যে কোনো এলিমেন্ট এপসাইলন বলের ভিতরে ম্যাপড হয় সেই জন্য so this again means that the delta ball is a subset of u. Okay, কারণ ডেল্টা বল যদি u এর সাবসেট না হতো তাইলে এমন একটা উপাদান থাকতো যেটা হচ্ছে ডেল্টা বলের ভিতরে আছে u এর ভিতরে নাই, এন্ড সেই উপাদানটা এপসাইলন বলের ভিতরে ম্যাপ হওয়া তো দূরের কথা, সেটা v এর ভিতরেই ম্যাপ হতো না। So we get it যে delta ball is a subset of u. তার মানে কিন্তু আমার কথাটা পেয়ে যাচ্ছি যে b একটা উপাদান, I started from this যে b I started from this যে b is an element of u, and then আমি কি পাইছি, there is a delta greater than 0, এই যে delta greater than 0 such that this open ball is a subset of u. তার মানে হচ্ছে u সেটটাও একটা একটা ওপেন সেট। ওকে, কারণ আমি u এর যে কোনো একটা উপাদান b, ঠিক আছে, এটা তো b একটা উপাদান নিলাম, বাট আমি তো বলি নাই যে b টা u এর কোনো পার্টিকুলার উপাদান, এটা একটা আরবিট্রারি উপাদান। তার মানে হচ্ছে যে আমার যে শর্তটা ছিল ওপেন সেট হওয়ার জন্য, সেই শর্তটা এখানে খাটে, সেই শর্তটা এখানে মানবে। সো u belongs to the standard topology on RC, or pre-image under f of v is an open set. আর এই যে pre-image নিলাম হচ্ছে যে কোনো একটা ওপেন সেট v এর, রাইট? বাট এই ওপেন সেট v এটাও কিন্তু আমি কোনো নির্দিষ্ট পার্টিকুলার ওপেন সেট নিই না, এটা একটা আরবিট্রারি ওপেন সেট। তাহলে যে কোনো আরবিট্রারি ওপেন সেট নিলাম, তার pre-image চেক করলাম, সেটাও একটা ওপেন সেট। তার মানে pre-image of open sets are open set, and that means this function is continuous with respect to the open sets. সুতরাং f is continuous with respect to standard topology. তো তাহলে আমরা এই প্রুফটা করে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে কন্টিনিউটি যে ডেফিনিশন, এর আগে আমরা যেটা পেয়েছিলাম ক্যালকুলাস ডেফিনেশন,
এপসাইলন ডেল্টা ওটা একটু রেস্ট্রিক্টেড, ঠিক আছে। আর ওইটার থেকে অনেক বড় জেনারেলাইজেশন হচ্ছে আমার টপোলজির ডেফিনিশনটা। আর ক্যালকুলাসের যে ওপেন সেটেড সরি ক্যালকুলাসের যে কন্টিনিউটি ডেফিনিশন, ওই ডেফিনিশনটা কমপ্লিটলি ইকুইভ্যালেন্ট টু দ্য টপোলজিক ডেফিনিশন অফ কন্টিনিউটি যদি আমরা স্ট্যান্ডার্ড টপোলজি ইউজ করি। ওকে, বাট ক্যালকুলাসের কনটেক্সটে কিন্তু আমরা সবসময় আর এন থেকে আর এন, আর সি থেকে আর ডি, অর্থাৎ সি ওয়ানও হতে পারে, আর টু আর যেগুলো। সো আমি কিন্তু সবসময় আর এর মধ্যে আমরা থাকি ক্যালকুলাসে। আর টপোলজিতে আমি যে সেট নেই ওটা কিন্তু সবসময় আর হয় না, মাঝে মাঝে ওটা অনেক রকম ডিসক্রিট সেট হতে পারে, লাইক 1 2 3 এর একটা সেট। এটার উপরে তো টপোলজি দেওয়া সম্ভব। এই কারণে টপোলজিটা হচ্ছে আরো জেনারেলাইজড একটা কেস, ইটস নট জাস্ট আর অথবা আর এন। ওকে, টপোলজি ইজ নট topology is not just rm. ওকে, টপোলজির ক্ষেত্রে যে সেটগুলো থাকে সেগুলা টপোলজির সেটগুলো আরো অনেক রকম সেট হতে পারে। এই জন্য টপোলজির ক্ষেত্রে আমরা যে ডেফিনিশনটা দিলাম সেটা মোর জেনারেলাইজড। বাট টপোলজির ক্ষেত্রে আমরা যদি এরকম হয় যে আর এম থেকে আর এন এ যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি যদি স্ট্যান্ডার্ড টপোলজি নেই অ্যান্ড দেন আর এম থেকে আর এন এ আমি কোনো একটা ফাংশন এফ ডিফাইন করি, সেই ক্ষেত্রে আমার মেক শিওর করতে হয়েছে যে টপোলজিক্যাল ডেফিনেশন অফ কন্টিনিউটি ইজ exactly equivalent to the definition we are already familiar with. At least those of us who remember the definition from calculus courses. Okay. এখন লাস্ট একটা টপিক এখানে আমি যেতে চাই, সেটা হচ্ছে একটা প্রুফ করাবো। এটা একটা প্রপোজিশন, এটার আমি প্রুফ করাবো। প্রপোজিশনটা হলো let m, o m n, o n p, o p be 3 topological spaces let f from m to n, g from n to p be 2 continuous maps NUOUS continuous maps। তাহলে দুইটা কন্টিনিউয়াস ম্যাপ আমি এখানে নিচ্ছি, এখান থেকে এখানে, এখান থেকে দুইটাই কিন্তু কন্টিনিউয়াস হইতে হবে। তার মানে দুইটা ম্যাপেই যে ওপেন সেটগুলো থাকে, প্রি ইমেজ অফ ওপেন সেটস আর ওপেন, এই কথাটা দুইটা ম্যাপের ক্ষেত্রেই সত্য। আমাদের প্রপোজিশনটা হচ্ছে then H which is the map G after F is, তার মানে G after F ওটাকে আমি একটা সিঙ্গেল নাম দিয়েছি H। ওকে, H is equals to G after F। এই ম্যাপটা is continuous with respect to কোন টপোলজি, OM and OP। এখানে সে কন্টিনিউয়াস। তাহলে এটা প্রুফ আমি আগে ভিজুয়ালাইজেশনের জন্য আবার একটা ছবি আঁকি করি।
ধরি এম হচ্ছে একটা সেট, এন হইল আর একটা সেট, টি হইল আরো একটা সেট, এখন আমি এম এর ভিতরে এম এর যে টপোলজি সেই টপোলজির একটা মানে এম এর ভিতরে আমি একটা সেট নিলাম, সাবসেট। ওকে, এটা এম এর একটা সাবসেট। এই সাবসেটে ধরি যে দুইটা উপাদান আছে। সাবসেটের বাইরে আরো অসংখ্য উপাদান থাকতে পারে, হাবি জাবি হ্যান ত্যান, আমি সেগুলো নিয়ে মাথা ব্যথা করতেছি না। এন এর ভিতরে আর একটা সাবসেট নিলাম, যেটা যেখানে আছে তিনটা উপাদান। আর পি এর ভিতরে লেটসে একটা সাবসেট নিলাম যেখানে তিনটা উপাদান। এই সাবসেটের বাইরে কি আছে সেটা দিয়ে আমার কেউ যায় আসে না। আচ্ছা, এখন আমি ধরি যে এটা হলো ভি, which is an element of the open set on P, তার মানে সরি এলিমেন্ট অফ দি টপোলজি অন P। তাহলে V হচ্ছে ধরি একটা ওপেন সেট। V P এর একটা সাবসেট, বাট কিরকম, সেটা ওপেন সেট। এখন আমার জি যে ফাংশনটা ছিল, জি যে ম্যাপটা ছিল n টু p, এই যে জি হচ্ছে n টু p এই ম্যাপটা, ধরি যে ওই ম্যাপের আন্ডারে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই পয়েন্টটা ম্যাপ হয়, এই পয়েন্টটা এই পয়েন্টে, এবং এই পয়েন্টটা এই পয়েন্টে। তাহলে এই যে সাবসেটটা, এই সাবসেটটা কি হবে, এটা হবে হচ্ছে প্রি ইমেজ আন্ডার দ্য ম্যাপ জি অফ দ্য সেট ভি। ওকে, এন্ড আমি কিন্তু বলে দিচ্ছি যে জি হচ্ছে একটা কন্টিনিউয়াস, এটা কিন্তু আমি অলরেডি বলে দিলাম। জি আর এফ এরা দুইজন ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস। তার মানে এই যে প্রি ইমেজ সেটটা পেলাম, এই প্রি ইমেজ সেটটা একটা ওপেন সেট, এন এর ওপেন সেট। আচ্ছা, এবার আমি ধরি যে আমার এফ যে ম্যাপটা, এফ এর আন্ডারে এই যে সাবসেট, এই সাবসেটের দুইটা উপাদান এভাবে ম্যাপ হয়। ওকে, লেটস জাস্ট অ্যাজিউম যে দিস হ্যাপেন্স এফ এর আন্ডারে। এখন এই যে সেটটা ছিল, এই সেটটা তো একটা ওপেন সেট। এখন এই ওপেন সেটের প্রি ইমেজ সেট কিন্তু এটা। অফকোর্স এখানে একটা এক্সট্রা উপাদান থেকে গেছে, যে এক্সট্রা উপাদানটা হচ্ছে এম এর কোথাও থেকে ম্যাপড হয় না, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা আগেও দেখেছি যে এরকম ক্ষেত্রেও প্রি ইমেজ সেট ওইটাই হবে। বাকি দুইটা উপাদান, বাকি দুইটা উপাদান যে সেটটা থেকে আসতেছে ম্যাপড হয়ে, সেই সেটটাই হচ্ছে এই পুরো সেটের প্রি ইমেজ সেট। সো এই সেটটা তাহলে কি, pre-image under the map F of this set, এই সেটের pre-image। তাহলে pre-image under the map F of the set, pre-image under the map G of V। ওকে, and যেহেতু F হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা কন্টিনিউয়াস ম্যাপ, কাজে এই টোটাল জিনিসটাও কিন্তু this also belongs to the topology on M। তাহলে আলটিমেটলি আমি কি দেখতে পাচ্ছি, যে ভি ছিল একটা ওপেন সেট, আর ভি এর যে প্রি ইমেজ আন্ডার দিস ম্যাপ, এটা হচ্ছে এইচ। ভি এর যে প্রি ইমেজ সেটটা, এই সেটটা হচ্ছে এটা, এবং সেটাও কিন্তু একটা ওপেন সেট। তার মানে যে কম্পোজিট যে ম্যাপটা এইচ, সেই ম্যাপটাও কন্টিনিউয়াস। এবার এটা আমি প্রমাণটা যদি লিখি সেটা হবে এরকম, let v let v be an open set।
Okay, let V be an open set of the set V. Then now pre-image under H of V, এটা কিন্তু আমার দেখতে হবে যে H এর আন্ডারে V এর pre-image সেটা ওপেন সেট কিনা। হ্যাঁ, সো pre-image under H of V, কারণ আমি কিন্তু চাচ্ছি প্রমাণ করার কাজ কিন্তু H, which is a function from M to P, এইটাকে হচ্ছে আমার প্রমাণ করতে হবে যে এইটা কন্টিনিউয়াস। কাজে আমি চেক করব যে H এর আন্ডারে V এর যে প্রি ইমেজ সেটা একটা ওপেন সেট কিনা। H এর আন্ডারে V এর প্রি ইমেজের ডেফিনিশন কি? It is the set of all small m belonging to capital M. Capital M টা হচ্ছে সেট আর স্মল m হচ্ছে তার মেম্বারস আর কি। m সেটের মেম্বার স্মল m দিয়ে প্রকাশ করলাম দেখতে শুরু। So it is the set of all small m belonging to capital M such that H of M belongs to V. এটা হচ্ছে ডেফিনিশন প্রি ইমেজ সেটের, সবাই জানি যে ডেফিনিশন। এরপরে এই ডেফিনিশনটা ভিডিও শুরুতেই ব্যাখ্যা করা আছে, সো যদিও এটা বোরিং পার্ট, বাট বোরিং পার্টটা একটু দেখতে হবে দরকার হলে। নাও আমি এটাকে যেভাবে লিখতে পারি যে H of M মানে কি? G after F of M, জাস্ট এটার মিনিং লিখলাম। নেক্সট স্টেপে G after F of M, এবার G after F of M যদি V এর উপাদান হয় তার মানে কি? এর মানে হচ্ছে F of M is a member of pre-image with respect to G of the set V. এটা একটু ছবির দিকে তাকাই তাহলে মনে হয় বোঝা যাবে। G after F of M is actually কি? G of F of M. ওকে, এখন এই জিনিসটা যদি V এর উপাদান হয় তাহলে এইটা G এর আন্ডারে এই জিনিসটাই টোটাল জিনিসটার G এর আন্ডারে যে প্রি ইমেজ সেটা কিসের উপাদান? G এর আন্ডারে প্রি ইমেজ সেটের উপাদান, মানে দিস রেড সেট এটার উপাদান। এই জন্যই কিন্তু আমি এটা লিখলাম যে দিস থিং implies that F of M, okay, F of M belongs to the pre-image set of V under the map F. But আচ্ছা, এখন M belongs to M such that F of M belongs to something, এটা অ্যাকচুয়ালি কিসের সংজ্ঞা? এটা হচ্ছে pre-image under F of that something এর সংজ্ঞা। সেই সামথিংটা কি? pre-image under G of V। তাহলে আমি এখানে কিন্তু অ্যাকচুয়ালি যেটা প্রমাণ করলাম সেটা হচ্ছে V এর আন্ডারে, সরি H এর আন্ডারে V এর যে প্রি-ইমেজ সেটা হচ্ছে F এর আন্ডারে প্রি-ইমেজ কার? G এর আন্ডারে V এর যে প্রি-ইমেজ। এখন F আর G এরা ইন্ডিভিজুয়ালি এরা হচ্ছে কন্টিনিউয়াস, তার মানে দিস গাই এই লোক pre-image of V under G is an open set, it belongs to OM। আবার এইটা যেহেতু ওপেন সেট, কাজে এই pre-imageটা এটা ওপেন সেট and this belongs to OM। ওকে, আর V নিচে সেটা আমি স্টার্ট করেছিলাম V belongs to OP। তাহলে এই জিনিসটা right hand side belongs to OM means left hand side also belongs to OM। তার মানে V belongs to OP implies that pre-image under H of V
belongs to OM, তার মানে কম্পোজিট ম্যাপ যেটা সেটাও কন্টিনিউয়াস। ওকে,